উত্থাপন করতে বলা হচ্ছে। মেন পেপারটা করো। Amendment to provision clause 1. I to move that in subclause 1 of clause 1, the word second be omitted. মাননীয় মন্ত্রী কি গ্রহণ করছেন? অধ্যক্ষ মহোদয়, আমি সংশোধনী প্রস্তাবটি গ্রহণ করলাম। ধন্যবাদ। এখন সবার কাছে প্রশ্ন হলো, শ্রী অম্লান ভাদুরী মহাশয় কর্তৃক উত্থাপিত সংশোধনী প্রস্তাব, যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হা বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। হ্যাঁ জ্ঞাপক মত বেশি, হ্যাঁ জ্ঞাপক মত বেশি। এখন খণ্ড 1 যেরূপে সংশোধিত হয়েছে সেই রূপ বিলের অংশ হোক। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হ্যাঁ বলুন, আর যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হ্যাঁ বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। হ্যাঁ জ্ঞাপক মত বেশি, হ্যাঁ জ্ঞাপক মত বেশি। এখন নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয় বিলটিকে অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপন করবেন। অধ্যক্ষ মহোদয়, আমার নিবেদন, দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2026, বিল নম্বর 18 অফ 2026 যে রূপে বিধানসভায় স্থিরীকৃত হয়েছে সেই রূপে অনুমোদন করা হোক। এখন প্রশ্ন হলো, বিলটি সদনে যে রূপ স্থিরকৃত হয়েছে সেই রূপে অনুমোদন। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হ্যাঁ বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। হ্যাঁ জ্ঞাপক মত বেশি, হ্যাঁ জ্ঞাপক মত বেশি। বিলটি অনুমোদিত পাস হয়েছে। বিলটি অনুমোদিত অথবা পাস হয়েছে। মাননীয় সদস্য, এক এক করে আমাদের এই সদনে অনেক কিছু ঘটছে যেটা প্রায় রেকর্ডের মতো। পার্লামেন্ট অ্যাক্ট দ্বারা গঠিত দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া দেশের প্রথম আমাদের বিধায়কদের জন্য তাদের কিভাবে বাজেট স্টাডি করতে হয় এবং কিভাবে পাবলিক অ্যাকাউন্ট স্টাডি করতে হয় তার জন্য একজন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আমাদের ইনভাইট করেছে সেখানে ওদের। এ ব্যাপারে আমি মাননীয় সদস্য ডক্টর রাজেশ কুমারকে বিষয়টা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্যার, আমাকে এই বিষয়ের উপরে বলার জন্য, সময় দেওয়ার জন্য। স্যার, অনেক সদস্যই এবার যখন বাজেট পেশ হলো তখন আপনাকে অনুরোধ করেছিল কি যদি এই বাজেটকে ঠিক মতো বুঝার জন্য, এবং যেহেতু 181 সদস্য একদম নতুন আছে, তারা আপনাকে অনুরোধ করেছিল এবং আপনার আদেশ অনুসার স্যার আমি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কলকাতা ওদের সঙ্গে কথা বললাম কি যদি আমাদের সকল সদস্যের জন্য যদি এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয় তাহলে সকলের পক্ষে খুব ভালো হবে। স্যার, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও প্রস্তাবকে স্বীকার করেছে এবং ওরা আমাকে জানিয়েছে কি আগামী মঙ্গলবার 18 আগস্ট 2026 স্যার ওরা এই বিষয়ে এক দিনের একটা কর্মশালা ওরা আয়োজিত করতে চলেছে।
এই কর্মশালার মূল বিষয়বস্তু হলো পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সুশাসন জোরদার করা একটি আইনি দৃষ্টিকোণ, স্ট্রেংথেনিং দি গভর্নেন্স ইন পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এন্ড লেজিসলেটিভ পার্সপেক্টিভ। তো স্যার এই কর্মশালাটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইনস্টিটিউট এবং এদের পাবলিক অ্যান্ড গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কমিটি তারা এই কর্মশালাটা আয়োজন করছে। তারা স্যার 18 তারিখে এই প্রোগ্রামটা সকালে 9টা থেকে তারা শুরু করবে, যার মধ্যে নেটওয়ার্কিং ব্রেকফাস্ট, তারপরে 10টা পর থেকে ইনঅগ্রাল সেশন এবং অনেকগুলো সেশন তারা এর মধ্যে রেখেছে। দুপুরে লাঞ্চ এবং সন্ধ্যাবেলা হাইটির ব্যবস্থাও তারা এর মধ্যে করেছে। যে বিষয়গুলো ওরা রেখেছে স্যার সেটা হচ্ছে রাজ্যের বাজেট বোঝা এবং বিশ্লেষণ করা, আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যানালাইজিং দ্য স্টেট বাজেট, যার মধ্যে ফিসক্যাল রেসপন্সিবিলিটি এন্ড বাজেট ম্যানেজমেন্ট FRBM, রাজ্যের আর্থিক স্বাস্থ্য মূল্যায়ন এবং মূল আর্থিক সূচকগুলি অন্তর্ভুক্ত থাকবে। তো এই ধরনের স্যার অনেকগুলো প্রোগ্রাম ওরা নিয়েছে। এর মধ্যে একটা আরো সাবজেক্ট আছে স্যার পশ্চিমবঙ্গ এট 2047, একটি নতুন পশ্চিমবঙ্গের রূপরেখা। এই বিষয়টাও ওরা আমাদেরকে বুঝাবে কিভাবে গভর্নমেন্ট অ্যাকাউন্টসকে বুঝে আমরা করতে পারি এবং তার সাথে সাথে গভর্নমেন্ট অ্যাকাউন্টস এন্ড সাস্টেনেবল ফিসক্যাল ম্যানেজমেন্ট এই বিষয়টাও থাকবে স্যার। স্যার আপনার অনুমতি নিয়ে আমি সকল বিধায়কদেরকে এই আবেদন জানাচ্ছি যেন ওরা 18 তারিখে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া যে সেন্টার অফ এক্সেলেন্স রাজারহাটে রয়েছে ওখানে যদি সকালে 9টার সময় পৌঁছায় এবং এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করে। এটাই স্যার আমার সকলের কাছে প্রার্থনা। আমরা সকলকে সেপারেটলি ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানাবো, সকলকে ইন্ডিভিজুয়ালিও আমি রিকোয়েস্ট করবো স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ মাননীয় সদস্য শ্রী রাজেশ কুমার, ডক্টর রাজেশ কুমার। মাননীয় সদস্যবৃন্দ, আমি সদনকে জানাতে চাই যে আনন্দবাজার পত্রিকা 1 জুলাই 2026 তারিখের সংস্করণে গুন্ডা দমন বিলে প্রতিরোধমূলক আটকের প্রশ্নে পুরনো কর্ম কি ধারা হবে বিতর্ক শিরোনামের প্রতিবেদনে পশ্চিমবঙ্গ দি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026-এর ভোটাভুটি সংক্রান্ত তথ্য বিভ্রান্তিমূলকভাবে প্রকাশিত হয়েছিল। বিষয়টি নজরে আসার পর বিধানসভা সচিবালয়ের পক্ষ থেকে সমস্ত বিষয় জানিয়ে গত 20 জুলাই 2026 তারিখে আনন্দবাজার পত্রিকা সম্পাদকের কাছে একটি চিঠি পাঠানো হয় এবং ওই বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশনের কারণ জানতে চাওয়া হয়। ওই সংক্রান্ত কোনো উত্তর আনন্দবাজার পত্রিকা দপ্তর থেকে না আসায় তাদেরকে পুনরায় 31 জুলাই 2026 তারিখে আরেকটি রিমাইন্ডার পত্র পাঠানো হয়। সেই পত্র প্রাপ্তির পর তারা 2রা আগস্ট 2026 তারিখে পত্রিকার সংস্করণে নিম্নরূপ ভ্রম সংশোধনী প্রকাশিত হয়। ভ্রম সংশোধন: গুন্ডা দমন বিলের প্রতিরোধমূলক আটকের প্রশ্নে পুরানো কর্ম কি ধরা হবে বিতর্ক, পৃষ্ঠা 1 থেকে 7 শীর্ষ প্রতিবেদনে বলা হয়েছিল বিধানসভায় ওই বিলের পক্ষে 176 ও বিপক্ষে 45টি ভোট পড়েছিল। তবে বিধানসভা সচিব জানিয়েছেন গুন্ডা দমন বিলের সঙ্গেই জনশৃঙ্খলা রক্ষা সংশোধনীয় বিলটি একত্রে আলোচনার জন্য পেশ করা হয়েছিল এবং ভোটাভুটি হয়েছিল দ্বিতীয় বিলটির ওপরে। সেখানে বিলের পক্ষে 176টি ও বিপক্ষে 41টি ভোট পড়েছিল। প্রকাশিত প্রতিবেদনে অনিচ্ছাকৃত এই বিভ্রান্তির জন্য আমরা দুঃখিত। কিন্তু সেই সংশোধনীতে 20 জন সদস্যের ভোটদান থেকে বিরত থাকার কথা উল্লেখ করা হয়নি। এখানে উল্লেখ্য যে মূল প্রতিবেদনটি পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়েছিল এবং ভ্রম সংশোধনীটি 4র্থ পৃষ্ঠার নিচের দিকে অপেক্ষাকৃত ছোট অক্ষরে প্রকাশিত হয়েছিল। এবিপি প্রাইভেট লিমিটেড কর্পোরেট ম্যানেজার লিগালের পত্রে এই ভুলকে অনিচ্ছাকৃত প্রকাশন ত্রুটি বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু কোনো নিঃশর্ত ক্ষমা প্রার্থনা বা অনুশোচনা প্রকাশ করা হয়নি। সদনের কার্য বিবরণীর অসম্পূর্ণ প্রকাশনা সদনের স্বাধিকার প্রিভিলেজ লঙ্ঘন বলে সাধারণত গণ্য হয়। তবু সদনের মর্যাদার প্রতি লক্ষ্য রেখে এবং পূর্ববর্তী কমিটির পর্যবেক্ষণ অনুসরণ করে আনন্দবাজার পত্রিকাকে সতর্ক করা হচ্ছে যে ভবিষ্যতে সদনের কার্যবিবরণী সংক্রান্ত তথ্য পরিবেশনের সময় যেন সঠিকভাবে এ বিশ্বস্তভাবে প্রকাশ করা হয়। বিশ্বাস রাখি যে আনন্দবাজার পত্রিকা তাদের দীর্ঘকালীন সুনাম যা অর্জন করেছেন তা অক্ষুণ্ণ রাখবেন।
বিলের শিরোনাম দি ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026, বিল নাম্বার 19 সেই 2026। নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রীকে বিলটি উত্থাপন করার জন্য আমি অনুরোধ করছি। অধ্যক্ষ মহোদয়, আমি দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026, বিল নাম্বার 19 অফ 2026 এই সভায় উত্থাপিত করছি। প্রধান সচিব বিলের শিরোনাম পাঠ করবেন। Sir, a bill to amend the Kolkata Municipal Corporation Act, 1980. নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী এখন বিলটি বিবেচনার জন্য প্রস্তাব উত্থাপন করবেন। অধ্যক্ষ মহোদয়, আমার নিবেদন দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026, বিল নাম্বার 19 অফ 2026 বিবেচনার জন্য গ্রহণ করা হোক। শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় মাননীয় সদস্য কাছ থেকে বিবেচনা প্রস্তাবের উপর একটি সংশোধনীয় প্রস্তাব পাওয়া গেছে। আমি শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়কে তার সংশোধনীয় প্রস্তাব উত্থাপন করতে অনুরোধ করছি। স্যার, আমি একটুখানি বলে নিয়ে বলবো স্যার, নাকি এটাই বললাম? আমার প্রস্তাব হচ্ছে প্রস্তাব উত্থাপন করবেন। কলকাতা কর্পোরেশনের এটুকুই বলা আছে। যে বিলের নতুন অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে এবং তার সঙ্গে তার যে আবার নতুন করে কিছু অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, সেগুলো নিয়ে আমার বক্তব্য হচ্ছে যে কলকাতা শহর একটা ঐতিহাসিক শহর। এই শহরে প্রথমে 100টা ওয়ার্ড ছিল, তারপর সেটা বেড়ে 144টা ওয়ার্ড। মাননীয় সদস্য, আপনার বক্তব্যের সময় আছে, আপনি এটা ডিলিমিটেড করার জন্য আপনারা যে নতুন করে 299টি ওয়ার্ড করার চেষ্টা করছেন, সেই জন্য আমি একটা মুভ করেছি অ্যামেন্ডমেন্ট। সেটা হচ্ছে যে দিস বিল be circulated for the purpose of eliciting opinion thereon by 30th November 2026 অর্থাৎ হ্যাঁ 3টে বেল। তো এই যে 144টা, সেটা যেটা আপনারা করছেন সেটা আপনারা 209টায় নিয়ে যাবেন। সেই জন্য আমি বলতে চাইছি যে তার আগে একবার কলকাতার মানুষের কাছ থেকে একটা মাস ওপিনিয়ন নিন, তাদেরকে মতামত দেওয়ার সুযোগ দিন, তারপরে এই বিলটা আবার এই সদনে পেশ করবেন এবং সেটা পাস করবেন। মাননীয় সদস্য, আপনার বক্তব্যের সময় শুরু হচ্ছে, বেসিক আপত্তি আপনি বক্তব্য শুরু করুন। তারা একটা কথা বলতে দিতে হচ্ছে, এই যে গত 9 তারিখে আপনারা জানেন যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হালি শহরে গিয়েছিলেন এবং সেখানে তাকে এক মিনিট কোনো খারাপ কথা বলবো না, কোনো খারাপ কথা বলবো না, বলতে দিন, আমি ছোট করে বলছি। আমার প্রত্যেকটি অনেকেই আপনাদের সরকার তরফে অনেকেই সেটাকে কন্ডেম করেছে, তার কাছে আক্রমণ করাটাকে অনেকে কন্ডেম করেছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে বলবো আমি যে যারা এটা করলেন তাদের সম্পর্কে তাদের যেন গ্রেপ্তার করা হয়, তার শাস্তি দেওয়া হয়, এটাই আমার দাবি আপনাদের কাছে। স্যার, নাও এখান থেকে পয়েন্ট। স্যার, যে বিল আজকে আনা হয়েছে, এই বিলটা স্যার কন্ট্রাডিক্টরি বিল, স্যার কন্ট্রাডিক্টরি। কেন? এখানে বলা হলো দিস অ্যাক্ট
may be called Calcutta Municipal Corporation Amendment Act 2026. It shall come into force on such date as state government may by notification ইত্যাদি ইত্যাদি। তারপর 2 নম্বরে কি বলছে স্যার? In clause A, subsection 1, the words 144 elected councillors, the words 209 elected councillors shall be substituted. কিন্তু স্যার আপনারা কতগুলো দিয়েছেন। Provisions to the Kolkata Municipal Corporation Act 1980, which have been proposed to be amended by the Kolkata Municipal Corporation Amendment Bill 2026. এখানে আবার অন্য কথা বলছেন। এখানে বলছেন যে Constitution of Corporation, the corporation consists of the following members only, namely 144 elected councillors. আর বাকি যারা থাকছেন তাদের নমিনেট করা হবে। আমি অবাক হয়ে যাচ্ছি স্যার, 1727 সালে এই কলকাতা শহরে যখন মেয়র হন, প্রথম মেয়র হন, ওটাকে বলা হতো মেয়র কোর্ট, এবং তখন 9 জন অলডারম্যান ছিলেন, মেয়র ছিলেন আর 9 জন অলডারম্যান ছিলেন। হ্যামডিন প্রথম মেয়র হয়েছিলেন। কিন্তু আজকে আবার আপনারা এখানে বলছেন ইলেকশন হবে ওই 144টাতে, বাকিগুলো নমিনেটেড হবে। তাহলে আপনি 65 জন নতুন অলডারম্যান হবে নাকি? এটা তো বোঝা যাচ্ছে না, ক্লিয়ার নয়, বিলটা ক্লিয়ার নয়। যদি 144 জন ইলেকশন হয়, ইলেক্টেড হয়, তাহলে বাকি 209 থেকে 144 বাদ দিলে 65 জন থাকে। তারা কি হবে? তাদের ওয়ার্ডগুলো কিভাবে ফরমেশন হবে? তারা কি কাজ করবে? এর কোথাও কিচ্ছু লেখা নেই স্যার। আমি তাই বলবো স্যার, এই বিলটাকে পুনর্বিবেচনা করবার জন্য এই বিলে কোথাও কিছু ক্লিয়ার নেই। সেই জন্য আমি এটাকে পুনর্বিবেচনা করার জন্য এবং মানুষের ওপিনিয়ন নিয়ে এই বিলটি আনার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখুন কন্ট্রাডিকশন, 144 জন ইলেক্ট। শোনো, আপনার বক্তব্য শেষ হয়েছে? আপনার 10 মিনিট ছিল, আপনার বক্তব্য শেষ হয়ে গেছে? হয়ে গেছে তো, ঠিক আছে। এবার আমি মাননীয় সদস্য শ্রী রিতেশ তিওয়ারি মহাশয়কে বলবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। কলকাতা কর্পোরেশনের এই অ্যামেন্ডমেন্টে বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। এমনভাবে বলা হলো মনে হচ্ছে এই প্রথম ডিলিমিটেশন হচ্ছে। দীর্ঘদিনকার সিনিয়র বিধায়ক, মন্ত্রীও ছিলেন অতীতে। 1951 সালের কেএমসি অ্যাক্টকে 1980 সালে রিপ্লেস করা হয়। পরবর্তীকালে 1984 সালে প্রথম ডিলিমিটেশন হয়। আজকে যে যুক্তি উনি দেখালেন, আমরা যদি প্রশ্ন করি 100 থেকে 141 করা হয়েছিল কোন যুক্তিতে, আজকে প্রশ্ন করলে এর উত্তর বর্তমানে যারা আছেন তারা নয়, যারা ওই সময় করেছিলেন তাদের উপরে বর্তায়। বলছি ওই সময় গার্ডেন রিচ, সাউথ সাবারবান ওই এলাকাগুলোকে অন্তর্ভুক্ত করে 100 থেকে 141 হয়। পরবর্তীকালে আমরা দেখলাম আবার 2019 সালে জোকা 1 এবং জোকা 2 গ্রাম পঞ্চায়েতকে ইনক্লুড করে 141 থেকে 144 করে দেওয়া হলো। তো মাননীয় বিধায়ক যিনি অতীতে মন্ত্রী ছিলেন, তিনি তার সপক্ষে কোনো বক্তব্য রাখতে পারবেন কি? কারণ এটা তার সরকার করেছে। এই ডিলিমিটেশন কোনো নতুন নয়, যখন যখন প্রয়োজন হয় তখন যে সরকার আছে তারা করেছে। আর কেএমসি অ্যাক্ট, যার সেকশন 601 এ ক্ষমতা দেয় যে অ্যাড, অ্যামেন্ড এন্ড অল্টার করার তার সমস্ত এখতিয়ার আছে। সে আইন মেনে এই সংশোধন আমাদের সরকার নিয়ে এসছে। আমরা
বর্তমানে শুধু শিডিউল 2 সংশোধন হচ্ছে, যেখানে সংখ্যা 144 ছিল 209 হচ্ছে। অতীতের অভিজ্ঞতা কিরকম আছে? কলকাতার একটি ওয়ার্ড 66, যার ভোটার সংখ্যা একটা ওয়ার্ডে 85,000 ছিল, আর উল্টো দিকে এই বিধানসভা যেই ওয়ার্ডে আছে সেখানে সংখ্যা 5,000। আপনি টপোগ্রাফিক্যাল সিচুয়েশন এবং ভোটার যদি দুই সংখ্যাকে দেখবেন, কোনো জায়গায় এলাকা অনেক বড়, ভোটার সংখ্যা কম, এই সমস্ত জিনিসকে মাথায় রেখে এই ডিলিমিটেশন আমাদের সরকার নিয়ে এসছে। এই ডিলিমিটেশনের প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া, সেই লক্ষ্যে এই ডিলিমিটেশন করা। এই ডিলিমিটেশনে 209 জন কাউন্সিলর হবেন, মানুষ তাদের কাছে যোগাযোগ করতে পারবে। 32 লক্ষ মানুষ কলকাতা শহরে বসবাস করে। অন অ্যাভারেজ 15,500 থেকে শুরু করে 16,000-এর কাছাকাছি এই ওয়ার্ডগুলো হবে। প্রায় অতীতের কি অভিজ্ঞতা আমরা দেখেছি, শুধু একটি বিধানসভায় 2.5 লাখ ভোট, মাত্র 5টা কর্পোরেশনের ওয়ার্ড, আমরা সেটাও দেখেছি। সুতরাং বাস্তব ভিত্তিতে এই অ্যামেন্ডমেন্ট আমরা এনেছি। কলকাতা কর্পোরেশন একটি ঐতিহ্যমণ্ডিত কর্পোরেশন, যেখানে চিত্তরঞ্জন দাস মেয়র হয়েছিলেন, তিনি সিও পদে সুভাষবাবুকে নিয়োগ করেছিলেন। এই রকম একটি কর্পোরেশন যাতে ঠিকঠাকভাবে কাজ করে আগামী দিনে কলকাতা শহর নাগরিক পরিষেবার ক্ষেত্রে এমন একটা জায়গা অর্জন করুক যেটা থেকে ভারতবর্ষের সকলের নজর কাটতে পারে। কিছুক্ষণ আগে প্রাক্তন মেয়র, বর্তমান সাংসদ এবং প্রাক্তন পুরমন্ত্রী হাওড়া কর্পোরেশনের কথা বলতে গিয়ে তিনি প্রমোটারদের কথা তুললেন। আমি আজকের এই সুযোগ নিয়ে বলছি, আপনি মেয়র ছিলেন, কলকাতা হাইকোর্ট একাধিকবার, আপনি পুরোনয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন, কতবার আপনাদেরকে বারবার ডেকে জিজ্ঞাসা করা হয়েছে যে কলকাতা কর্পোরেশনে যে ইললিগাল বিল্ডিং গুলো হচ্ছে সেক্ষেত্রে সরকারের অবস্থান কি, কর্পোরেশনের অবস্থান কি। আমি যে এলাকা থেকে বিধায়ক হয়ে এসেছি, আমার ওয়ার্ডের যে স্লাম এরিয়াগুলো, ওয়ার্ড নাম্বার 1, ওয়ার্ড নাম্বার 6, ওয়ার্ড নাম্বার 3, আমি এইখানে দাঁড়িয়ে অথেন্টিকেট করতে পারি 500-র বেশি ইললিগাল বিল্ডিং তৈরি করিয়েছেন আপনার নেতৃত্বে, আপনি যখন মেয়র ছিলেন। আপনার মেয়র থাকাকালীন G4, G3 8 ফিট রাস্তা নেই, সেখানে বিল্ডিং তৈরি করিয়েছে। কোথায় ছিল আপনাদের প্রশাসন? কি করছিলেন আপনাদের প্রশাসন? পুলিশ নীরব ছিল, কাউন্সিলরের তার সাথে অ্যাডজাস্ট করেছিলেন, আর গোটা বড়গুলো নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আজও ওই সিস্টেম চলছে। এক এক জায়গায়, কদিন আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে উমাকান্ত সেন ওয়ার্ড নাম্বার 4 বিভিন্ন সংবাদ মাধ্যম সেটাকে কভার করেছে। মাননীয় সদস্য, আপনার সময় শেষ করছি স্পিকার মহাশয়। এমন ভাবে আপনারা কর্পোরেশন চালিয়েছেন, ঠিকা টেনেন্সির জমির মালিককে জোর করে তৎকালীন ডেপুটি মেয়র, আমি নাম নিচ্ছি না, আপনিও নিয়েছেন, নাম নিচ্ছি না, তৎকালীন ডেপুটি মেয়রের নিজের লোকজনকে নিয়ে যার ওই ঠিকা টেনেন্সির উপরে দখল ছিল তাকে তাড়িয়ে দেয়, এবং 2 জন অসামাজিক লোককে দিয়ে ওখানে প্রমোটিং হয়। 45টি ফ্ল্যাট আজ শিয়ালদা কোর্ট ওটাকে ভেঙে দেওয়ার সুযোগ অর্ডার করেছে। 3,3200 টাকায় কলকাতা শহরে ফ্ল্যাট হয় না, যেহেতু অবৈধ বিল্ডিং আজ সেখানে ভাঙতে বলছে। বলুন ওই গরিব দরিদ্র মানুষরা কোথায় যাবে? এই ধরনের পুরসভার সার্ভিস দিয়েছেন আপনারা, আর আজ দাঁড়িয়ে আপনাদের ভাগাভাগি হয়ে গেছে। এক নেতা বলছেন এর কোনো বৈধতা নেই, এটা করার জন্য পাবলিক ওপিনিয়ন নেওয়ার দরকার ছিল। আপনারা কোন কোন সময় পাবলিক ওপিনিয়ন নিয়েছিলেন? কতবার মানুষের কাছে গেছিলেন? এই এখতিয়ার আপনাদের নেই। আমাদের সরকার সাধারণ মানুষের কথা শুনে, সাধারণ মানুষের ভবিষ্যতের কথা শুনে এবং তাদের ভবিষ্যতের পরিষেবা, উন্নত মানের পরিষেবাকে চিন্তা করে এই অ্যামেন্ডমেন্ট এনেছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তার দূরদৃষ্টি জন্যে চিন্তা করে মাননীয় পুরমন্ত্রী এই সংশোধন এনেছেন। মাননীয় স্পিকার আমাকে বলার সুযোগ দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য শ্রী রিতেশ তিওয়ারি মহাশয়। এবার আমি
মাননীয় মন্ত্রী শ্রী অরূপ কুমার দাসকে বলার জন্য অনুরোধ করছি। আপনার সময় ধন্যবাদ 5 মিনিট। অধ্যক্ষ মহোদয়। বিল নাম্বার 19 এর উপরে 2026 এর উপরে আমাকে একটু বলার সুযোগ দেওয়ার জন্য। দি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই বিলের প্রাসঙ্গিকতা অর্থাৎ এক্সপানশন অ্যান্ড ডিজাইন অফ দ্য টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন। তো এইটা যদি আমরা প্রাসঙ্গিকতাটাকে বুঝতে চাই তাহলে আমরা একটু সংক্ষেপে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 150 বছরের যে ইভলিউশন তার কথাটা আমি একটু খালি সংক্ষেপে বলে নিই। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই 1876 সাল 72 জন কমিশনার, যার বাল্ক কমিশনার ছিল নমিনেটেড। পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডে 1951 যেখানে প্রথম একটা ফ্রেমওয়ার্ক তৈরি করার চেষ্টা হলো এবং যথেষ্ট অ্যামেন্ডমেন্ট করে মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাজটাকে সুষ্ঠুভাবে পরিচালনার চেষ্টা করা হলো এবং সবচেয়ে মেজর যে ফ্রেমওয়ার্কটা তৈরি করা হলো 1980-তে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট। 141 জন কাউন্সিলর এবং জোকাকে ইনক্লুশন করার পরে 1984-তে 144টি ওয়ার্ড গঠিত হয়েছিল। আজ 1984 থেকে 2026 সময়কালটা অনেকটাই পেরিয়ে গেছে। সুতরাং এই বিল অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা যদি আদার্স মেগা সিটিগুলোর কথা ভাবি, যদিও প্রত্যেকটি সিটির একটা নিজস্বতা আছে, নিজস্ব ইতিহাস আছে, কম্পেয়ার করা উচিত নয়, তবু বলতে পারি দিল্লিতে 250 ওয়ার্ড, মুম্বাই 227 ওয়ার্ড, চেন্নাই 200টা ওয়ার্ড। সেই জায়গায় কলকাতা আমাদের মাত্র 144টি ওয়ার্ড নিয়ে চলছে। সুতরাং পরিষেবা এখানে যথেষ্টই ব্যাহত হতে পারে এবং এক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে হোয়াট উড বি দ্য বেনিফিট, এর কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বেনিফিট আমরা পাবো কিনা। আমি দুটো পয়েন্টের উপরে, যেহেতু সময় স্বল্প, আমি উল্লেখ করব যে বেটার রিপ্রেজেন্টেশন। আমরা যদি একটু অ্যানসিয়েন্ট গ্রিসের কথা ভাবি, দি পোলিস সিটি স্টেটের কথা বলা হতো এবং সেখানে অ্যারিস্টটল একটি তার ব্যাখ্যা দিয়েছিলেন যে পুলিশ ইজ নট মেয়ারলি এ জিওগ্রাফিক্যাল এরিয়া, it was political community through which people collectively pursued good life। অর্থাৎ ছোট ছোট স্টেট আমরা যদি ওয়ার্ডগুলোকে ধরে নিই, একটা কমিউনিটি গুড লাইফ লিড করতে পারবে সেই ধরনের ব্যবস্থাটাকেই আমরা নিয়ে আসতে চাই। সুতরাং 1984 কলকাতা 2026 কলকাতা এক নয়, ফিজিক্যাল সিটি গ্রোথ ফাস্টার হয়েছে দ্যান ইটস পলিটিক্যাল ইনস্টিটিউশনাল গ্রোথের থেকে। তাই এটার অত্যন্ত প্রয়োজন আমাদের। সেকেন্ড যেটা, যে আমরা বলতে পারি বেটার আরবান গভর্নেন্সের কথা, বেটার অ্যাকাউন্টেবিলিটির কথা। আমরা এক্ষেত্রে বলতে পারি, আবার একজন আমি বিখ্যাত পলিটিক্যাল দার্শনিকের একটি সেন্টেন্সকে উল্লেখ করব, ডেমোক্রেসি ইন আমেরিকা বইয়ের বিখ্যাত লেখক অ্যালেক্সিস দে টকুইভিলির কথা, যে ডেমোক্রেসি বিকামস মিনিংফুল থ্রু লোকাল ইনস্টিটিউশন অ্যান্ড সিভিক পার্টিসিপেশন। সুতরাং সিভিক পার্টিসিপেশনের সুবিধাটা তখনই থাকে আমি যদি আমার রিপ্রেজেন্টেটিভকে খুব কাছে পাই, দেখতে পাই। আমার এরিয়া ডোমেনটা যদি ছোট হয়, 144 থেকে 200 নয়, শুধুমাত্র কাউন্সিলরের সংখ্যা বৃদ্ধি নয়, এখানে we want to promote world level micro governance such as solid waste management, drainage system, water supply system, sanitation system, tax collection system, grievances redressal, road connection, public satisfaction, green city mechanism তৈরি। বিভিন্ন বিষয় নিয়ে আমরা যতটা মাইক্রো লেভেলে কাছে যেতে পারবো ততটাই আমাদের এই কাজগুলো পারপাসফুল হবে
এবং ওয়ার্ডগুলোকে ছোট করতে পারলে পরে আমরা সেই পারপাসে পৌঁছাতে পারবো। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যেরকম নীতি আয়োগ জেলা পরিষদগুলোর ক্ষেত্রে একটি স্কোর বোর্ড চালু রাখার ব্যবস্থা রেখেছেন তাদের ইভ্যালুয়েশনে, এক্ষেত্রেও ওয়ার্ড ওয়াইজ ডেভেলপমেন্টের স্কোর বোর্ড একটা যেন তিনি চালু রাখেন, যাতে ভবিষ্যতে আমরা কম্পেয়ার করে দেখতে পারি কোন ওয়ার্ডে ভালো কাজ হচ্ছে, কোন ওয়ার্ডে ভালো কাজ হচ্ছে না। আর এটা কোনো পলিটিক্যাল ডিসিশন নয়, পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। আমি তথ্য দিয়ে বলতে পারি যে সেন্ট্রাল সার্ভে যে ডিলিমিটেশনের যে সার্ভে, তাতে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি আপনারা স্টাডি করেন তাহলে দেখতে পাবেন যে স্টিপের মানে যেগুলোতে বেশি সংখ্যক ওয়ার্ডের জন্য বৃদ্ধির জন্য সুপারিশ বলবো না, প্রাথমিক খসড়া যেটুকু রয়েছে সেগুলোতে কোথাও শাসক দলের বিধায়করা নেই। অতএব এটা পুরো কোনো পলিটিক্যাল ডিসিশন নয়, এটা পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে গ্রোয়িং সিটি অ্যান্ড স্মলার চেয়ার, অর্থাৎ কাউন্সিলরদের এরিয়াটা ছোট হচ্ছে আর সিটিটা ডেভেলপ করুক, এটাই আমাদের বিষয়। সুতরাং এই বিলকে সমর্থন করে আমি আমার বক্তব্য শেষ করছি। শ্রী অরূপ কুমার দাস। এবার আমি বলবার জন্য অনুরোধ করছি মাননীয় সদস্য শ্রী শঙ্কর শিকদার। সময় 4 ধন্যবাদ। মিনিট। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আমি ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবাংলার জননেতা এবং জনদরদি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আজকের দিনে দাঁড়িয়ে একেবারে উপযুক্ত একটি বিল, যে কলকাতা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল 2026 আনার জন্য। এই ঐতিহাসিক সদনে পৌর সংস্থার যে আজকে সংশোধনী বিল, এই বিলটি কেবল শুধুমাত্র একটি প্রশাসনিক নথি নয়, এটি আমাদের তিলোত্তমা কলকাতার নাগরিক পরিষেবার এক নতুন নাগরিক পরিষেবাকে একটি নতুন যুগে নিয়ে যাওয়ার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। 1726 সালে প্রথম রয়্যাল চার্টারের মাধ্যমে কলকাতায় নাগরিক পরিষেবার যে বীজ বপন করা হয়েছিল, তা 1923 সালে কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্টের মাধ্যমে প্রথম এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং এই যে স্বায়ত্তশাসন সরকার রূপকার ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1924 সালে তিনি প্রথম কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে তিনি এক নতুন ইতিহাসের সূচনা করেছিলেন। এবং পরবর্তী পর্যায়ে স্বাধীনতা সংগ্রামের মহাসূর্য নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রখ্যাত দেশপ্রেমিক জে.এম. সেনগুপ্ত, তারাও এই মেয়রের পদ অলংকৃত করেছিলেন। এর পরবর্তী পর্যায়েও বিভিন্ন বরেণ্য ব্যক্তিত্ব এই কলকাতা মহানগরের মেয়রের পদ অলংকৃত করেছেন এবং তাদের দূরদর্শিতা এবং সততার পথ ধরেই কলকাতা ভারতের অন্যতম প্রধান একটি সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্রবিন্দু ছিল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের এই ঐতিহ্যবাহী কলকাতাকে বলা হতো সিটি অফ জয়, কিন্তু বিগত দুটি সরকারের আমলে তাদের অদূরদর্শিতা এবং তাদের দুর্নীতির কারণে এই সিটি অফ জয় পরিণত হয়েছিল সিটি অফ ভয়ে। আর বিগত দিনের সরকারের আমলে মানুষ যে সমস্যার সম্মুখীন হয়েছিল, সেই সমস্যা ছিল পানীয় জলের সমস্যা। আজকের দিনে আমরা জানি যে কলকাতায় পানীয় জলের সমস্যার সমাধান করতে পারেননি তারা। কলকাতায় বৃষ্টির জলের যে জমা, তার সুরাহা তারা দিতে পারেননি। বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার সুরাহা দিতে পারেননি। যত্রতত্র ময়লা আবর্জনার স্তূপ এখনো পড়ে আছে, বিভিন্ন জায়গাতে পড়েছিল। খাল নালা সংস্কার করতে পারেনি। বস্তিবাসীদের সমস্যা চারিদিকে কলকাতায় রয়েছে। কলকাতার অবৈধ নির্মাণ আমরা সবাই জানি। ইতিপূর্বে আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন, ফুটপাতে হকার সমস্যা, রাস্তার পাশে অবৈধ রোহিঙ্গাদের সমস্যা, রাস্তার বেহাল সমস্যা, আলোর সমস্যা এবং যে অবৈধ অটো চলাচল, সে সমস্যার কথা আমরা সবাই জানি। আর
তার সঙ্গে সঙ্গে চলেছে অবাধ পুকুর ভরাট করা। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এই সমস্ত কিছু বিবেচনা করে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে 144টি থেকে বাড়িয়ে 209টি ওয়ার্ড করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই ঐতিহাসিক সিদ্ধান্তকে আমি সমর্থন জানাচ্ছি। আর এর ফলে, এই সিদ্ধান্তের ফলে প্রতিটি ওয়ার্ডের যে ভোটারের সংখ্যা একটি সুস্থ এবং ভারসাম্য বজায় থাকবে, যার ফলে পৌর প্রতিনিধিরা নাগরিকদের কাছাকাছি পৌঁছে তাদের আরো তাড়াতাড়ি এবং দ্রুত পৌর পরিষেবা দিতে পারবেন। পৌর প্রতিনিধির পক্ষে ওয়ার্ডের আকার ছোট হয় পানীয় জল, জল নিকাশি, আবর্জনা অপসারণ, আলো এবং মাননীয় সদস্য, রাস্তার মতো মৌলিক সমস্যাগুলি আপনার শেষ হয়ে আমাদের 1 মিনিট দ্রুত সমাধান করা সম্ভব হবে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বা নেতাজি সুভাষচন্দ্র বসু যে গতিশীল ও জনকল্যাণকারী কলকাতার স্বপ্ন দেখেছিলেন, 209টি ওয়ার্ডের এই নতুন রূপরেখা সেই বাস্তবায়নকে এক আধুনিক রূপ, দলমত নির্বিশেষে কলকাতার কোটি কোটি মানুষের সুন্দর ভবিষ্যতের স্বার্থে, উন্নত নাগরিক পরিষেবার স্বার্থে এই ঐতিহাসিক বিলকে আমরা পূর্ণ সমর্থন করি। ঐতিহ্যবাহী সেই সিটি অফ জয়কে আরো সুন্দর, আরো বসবাসযোগ্য করে তোলার জন্য যে সংকল্প আমাদের মুখ্যমন্ত্রী নিয়েছেন, তার জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে জানাই আরেকবার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। ধন্যবাদ মাননীয় সদস্য শ্রী শঙ্কর শিকদার। এবার আমি এই বিলের ওপরে বলার জন্য অনুরোধ করছি শ্রী জাভেদ আহমেদ খান মহাশয়কে। আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ স্যার। প্রথমেই স্যার আপনার মাধ্যমে আমি এই ডিলিমিটেশন বিল যেটা এনেছেন মাননীয় মন্ত্রী, তাকে সমর্থন জানাই, কিন্তু কিছু কিছু বক্তব্য আছে যার উত্তরটা চাই। উনি এক জায়গায় যেটা বিলটা সার্কুলেট করেছেন, বিল নাম্বার 19 of 2026, দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026, ওতে তিনি বলেছেন ওর মধ্যে 144টার জায়গা 209টা করতে হবে। এবং আর একটা সার্কুলেশন হয়েছে স্যার, সেটা একটা সাদা কাগজের উপরে এবং পার্ট অফ দ্য বিল, সেইখানে যেটা একটু আগেই সোহনদেব চট্টোপাধ্যায় মহাশয় তুলেছিলেন সেকশন 5 সাবসেকশন 1-এ বিতে, এতে আছে 144 ইলেক্টেড কাউন্সিলর। তারপরে বলছেন তাহলে 144টা, তাহলে উনি কন্ট্রাডিক্ট করছেন নিজেরই সঙ্গে। প্রথম যেখানে বলেছেন 19-এ, সেইখানে বলছেন 144টা বাড়িয়ে 209টা হবে। তারপরে নিজেই বলছেন আবার সেকশন 5 সাবসেকশন 1 সাবসেকশন বিতে, such person having special knowledge or experience in the municipal administration and the government may nominate from time to time. তার মানে হচ্ছে 56 জনকে কি গভর্নমেন্ট নমিনেট করবে, কি ইলেক্টেড কাউন্সিলর হবে, সেটাই প্রশ্নটা উঠছে। এবং আমি মনে করি এই কনফিউশনটা দূর করা উচিত। এবং যদি এইটা থাকে, নিজের সেলফ কন্ট্রাডিকশনের জন্য বিলটা আমার মনে হয় নাল অ্যান্ড হোয়াইট, এই বিলটা আসতে পারে না। আবার আপনারা নতুন করে বিলটা নিয়ে আসুন এবং তার জন্য আবার অধিবেশন ডাকুন, আমরা সমর্থন দেব। আপনারা জানেন কলকাতা শহর প্রায় 206.8 স্কোয়ার কিলোমিটার শহর আছে কলকাতা কর্পোরেশনের আন্ডারে, এবং সেইখানে আমাদের কলকাতা কর্পোরেশনে 32 লাখ ভোটার আছে, 32 লাখ ভোটার। আর এই ডিলিমিটেশনটা 40 বছর পরে হচ্ছে, এবং 40 বছর যদি পরে এই ডিলিমিটেশনটা যেটা হচ্ছে, এবং এর আগে হয়েছে 1980-তে হয়েছে, তারপরে অ্যাডেড এরিয়া কিরকম যে আগে 75টা ওয়ার্ড ছিল, তারপরে 100টা হলো, তারপর সে 141টা হলো, তারপরে 3টে আবার অ্যাড হলো, এবং রিসেন্টলি হলো 3টে অ্যাড হওয়ার পরে এখন 144টা 209টা হবে। কিন্তু যে বিলটা সার্কুলেট করা হয়েছে সেইখানে এক জায়গা বলা হচ্ছে 209টা, আর এক জায়গা বলছেন 144টা, তার সঙ্গে নমিনেট করবেন আপনারা, সেটাই পরিষ্কার করার দরকার আছে। যদি কন্ট্রাডিকশন থাকে আইন অনুযায়ী সেই বিলটা আসতে পারে না, সেই বিলটাকে উইথড্র করা উচিত।
আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, উনি আছেন উপস্থিত, এবং তার মাধ্যমে আপনার পুরো উন্নয়ন মন্ত্রীকে বলবো কিন্তু যে এই কিন্তু ডিসক্রিপেন্সিটা যেটা আছে ইমিডিয়েট আপনাকে বলা উচিত, এবং কি রকম সেটা আপনি সংশোধন করবেন সেটা জানানো উচিত এই হাউসকে। আপনারা জানেন 2011-তে সেন্সাস হয়েছিল, এবং আজকে যে বিলটা আনা হচ্ছে এখনো সেন্সাসের প্রসিডিং চলছে। তাহলে এত তাড়াহুড়ো কেন? কি আজকে সেন্সাস কমপ্লিট না হওয়ার পরে পর্যন্ত আপনারা ওয়েট করতে পারেন না? বিলটা কি নাম সে 2-1 মাসের মধ্যে সেন্সাস রিপোর্ট এসে যাবে, তারপরে বিলটা আসা উচিত ছিল। সেই জায়গায় আজকে আমরা দেখছি কি নাম সে আপনাদের তাড়াহুড়ো আছে, তার মানে হচ্ছে পলিটিক্যাল উদ্দেশ্য আছে একটা। আপনি বলছেন একদিকে কি নাম যে বেটার অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউনিফর্ম যাতে পপুলেশন হয়, ওয়ার্ড হয়, এবং কি নাম যে যাতে উন্নয়নের কাজ সব জায়গায় এক মতন হয়, সে তার জন্য আনছেন। কিন্তু আপনি অন্যদিকে যে হিডেন এজেন্ডা আছে পলিটিক্যাল কি নাম হচ্ছে আপনার রিস্ট্রাকচারিং করছেন যাতে আপনারা সেই পলিটিক্যাল বেনিফিট পেতে পারেন। আমি এই ব্যাপারে একটু বলি আপনাকে, 2020-তে কি নাম হচ্ছে হায়দ্রাবাদ যখন কি নাম হচ্ছে হায়দ্রাবাদের কি নাম হচ্ছে জেনারেল হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনে যখন কি নাম হচ্ছে ইলেকশন হয়েছিল, তখন ডিলিমিটেশনের ব্যাপার এসেছিল, তখনও ডিলিমিটেশন হয়েছিল। তারা যারা পাওয়ারে ছিলেন টিআরএস না বিআরএস, তারা চেষ্টা করেছিলেন যাতে এই ডিলিমিটেশন করে যাতে কি নাম হচ্ছে ওইখানে যে পলিটিক্যাল সমীকরণ আছে তাকে রুকা যায়, সেই করেছিলেন। কিন্তু তা দেখা গেল সেইখানে এই কি নাম যে ডিলিমিটেশন করে তারা রুখতে পারেননি, এবং সেইখানে উল্টো হয়ে গেছিল। এইখানে আপনারা যেটা করতে চাচ্ছেন আজকে আমার মনে হচ্ছে কি নাম হচ্ছে সেই জায়গায় আজকে আপনারা ডিলিমিটেশন করে এবং এইখানে নমিনেটেড যাদের আনতে চাচ্ছেন, যারা 56 জন যেটা আছে সেটা নমিনেটেড হবে কি ইলেক্টেড হবে সেটা পরিষ্কার নেই। সেই জন্যে এটা আপনারা বলবেন আপনারা কি নাম সে ইলেক্টেড করবেন কি নমিনেটেড করবেন। আর যদি নমিনেটেড ইলেক্টেড করেন তাহলে বিটা ক্লজটা শুড বি রিপিলড অ্যান্ড শুড বি withdrawn। এটা আপনাকে বলছি সেকশন 5 সাবসেকশন 1 সাবসেকশন বিটা এটা নজর দেওয়ার জন্য। এবং তার সঙ্গে বলছি আজকে যারা কি নাম সে আজকে এই ডিলিমিটেশনের যেটা হচ্ছে গ্যাজেট নোটিফিকেশনের পরে 30 দিন অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট সেই অনুযায়ী সেকশন 5-এর 30 দিনের সময় দেওয়া উচিত ফর ইনভাইটিং অবজেকশন অ্যান্ড কি নাম হচ্ছে পার্টিসিপেশন, আবার সাজেশন যদি কারো থাকে তার। কিন্তু এইখানে আমরা দেখেছি যেটা গ্যাজেট হয়েছে কি হয়নি আমরা জানি না, কোনো নিউজ পেপারে আসেনি, শুধু ওয়েবসাইটে এসে, এবং সেই জায়গায় আজকে কি নাম যে 13 দিনের সময় দেওয়া হয়েছে। আমার মনে হয় সেটা আইনের বিরুদ্ধে আপনারা করছেন, সেটা হওয়া উচিত না, আরও টাইম বাড়ানো উচিত যাতে পাবলিক হিয়ারিংও হোক, এবং তার সঙ্গে যাদের অবজেকশন সাজেশন থাকে এই ডিলিমিটেশনের সম্বন্ধে ওয়ার্ডের সম্বন্ধে তারা দিতে পারেন। আর যেটা হচ্ছে আপনারা জানেন কি 2011-তে সেন্সাসে কিংবা আমাদের যেটা কলকাতা কর্পোরেশনে তখন 32 লাখ ভোটারের পপুলেশন 32 লাখ ছিল। এখন আনঅফিসিয়ালি যেটা আমরা জানতে পেরেছি কলকাতার পপুলেশন হচ্ছে 56 লাখ, স্ট্যাটিক পপুলেশন 56 লাখ। তাহলে আপনারা যেটা 209টা ওয়ার্ড করতে যাচ্ছেন, 18,000 যদি আমি ম্যাক্সিমাম ধরে নিই ভোটার, তাহলেও আপনার হচ্ছে আরো বেশি ওয়ার্ড বাড়ানো দরকার আছে। যদি আপনি এই সমীকরণটা দেখেন তাহলে আমার মনে হয় 209টা না 18 হতে গেলে যতটা ওয়ার্ড বাড়ানো দরকার সেই ওয়ার্ডটা বাড়ানো দরকার, 209তে হবে না। কেন আজকে সেই জায়গায় আপনার যেটা আপনি বিল এনে যেটা চাচ্ছেন কি কিরকম স্মুথ ভাবে সব কাজ করতে পারে, ভালোভাবে কাজ করতে পারে, সেটা হবে না। আমার মনে হয় কি নাম সে আর একটা বিরাট ঝামেলা যেটা সামনের দিকে অনেক যারা আমরা নাগরিক আছি তারা কলকাতার নাগরিক তারা প্রবলেম ফেস করবে, যেটা হচ্ছে আপনি যখনই অ্যামালগামেশন আর কি নাম হচ্ছে ডিলিমিটেশন করে নতুন ওয়ার্ড করবেন, তখন পুরোনো ওয়ার্ডের কি নাম হচ্ছে প্রবলেমটা যেটা আছে নতুন যারা থাকে তারা কোন জায়গায় যাবে, কত কাকে জানাবে, সেটা একটা প্রশ্ন হচ্ছে। কিন্তু অফিসিয়াল পেপার ওয়ার্কসে অনেক প্রবলেম হবে। যেরকম যাদের আইটি ফাইল আছে
তারা আইটি ফাইলে কি নাম হচ্ছে ওয়ার্ড নাম্বার এখন চেঞ্জ হতে গেলে আবার কি নাম হচ্ছে ওইখানে ঝামেলা হবে, জিএসটি যেটা ফাইল আছে তার মধ্যে হবে। পাসপোর্ট অফিস সেটা স্বীকার করবে না, নতুন কি নাম হচ্ছে আপনার পুরনো যেটা ওয়ার্ড নাম্বার, নতুন ওয়ার্ড নাম্বারটা যখন মিলবে না তখন স্বীকার করবে না, এবং এটা নিয়ে পাবলিকের হারানি হবে এবং পাবলিক কি নাম হচ্ছে তার মধ্যে অসুবিধা হবে। আপনারা যেটা করতে যাচ্ছেন 1 ভোট 1% 1 ভ্যালু, সেই 1 ভোট 1% 1 ভ্যালু যদি করতে চান তাহলে আমার মনে হয় 209টা না কি নাম হচ্ছে 18,000 করে যদি হয়, 56 লক্ষকে ডিভাইড করে যত ওয়ার্ড হয় সেই অনুযায়ী ওয়ার্ড করা উচিত, বাড়ানো উচিত। শুধু এই কি নাম হচ্ছে আপনার মনে হলো করে দিলেন, আবার কি নাম হচ্ছে 6 মাস পরে আবার আপনি একটা অ্যামেন্ডমেন্ট আনবেন বলবেন, এটা হয় না। আমি সেই জন্য বলবো কি আপনি অন্তত সেই কাজটা যাতে ঠিক মতন হয় সেই জায়গা আপনারা বিবেচনা করে দেখবেন। এবং আজকে অ্যাজ অন ডেট কি নাম হচ্ছে যেটা আজকে ওয়ার্ডের যেটা একটা ওয়ার্ড এত ছোট হয়ে যাচ্ছে যেখানে কি নাম হচ্ছে আপনারা কি নাম হচ্ছে পুরসেবার যেটা আজকে আমরা দেখছি যেখানে আগে পুরো সেবা আমরা দিতে পারতাম না, কেন? শর্টেজ অফ কি নাম হচ্ছে স্টাফ, কনজারভেন্সির লোক নেই, কি নাম হচ্ছে জলের ইঞ্জিনিয়ার নেই, রোড এন্ড ইঞ্জিনিয়ারিং এর লোক নেই। আজকে সেই জায়গায় আমি বলবো আগে আপনারা ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করুন, লজিস্টিকটা তৈরি করুন, তারপরে আপনার ডিলিমিটেশনের যেটা কাজটা আছে সে কাজটা হোক, তার সঙ্গে সঙ্গে এই কাজটা হোক। আমার এই প্রস্তাবটা রইল। এবং আপনাদের বলতে চাই কি নাম হচ্ছে এই জায়গায় যে এটা আমি বললাম যে পেপার বক্সে যেটা অসুবিধা হবে তার জন্যে কি নাম হচ্ছে এই বিলের মধ্যে আর দরকার হয় রুলস তৈরি করবেন যাতে পাবলিককে হারানো না হয়, পাবলিককে যাতে কোনো অসুবিধা না হয়। কেন আজকে আমরা যারা কলকাতা থাকি আমরা দেখেছি কিরকম যে একটা কাগজ একটা নো অবজেকশনের জন্য মাসের পর মাস ছুটতে হয়, এবং সরকারি দপ্তরে সে বিজেপির আমলে হোক, সে কংগ্রেস হোক, টিএমসি আমলে হোক, এটা কিন্তু সরকারি যারা কাজ করেন তারা ভাবেন কিরকম যে আমরা যেটা করব সেটাই ঠিক হবে। সেই জায়গায় আমি অনুরোধ করব মন্ত্রীর কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি আজকে 56 লক্ষ যদি আজকে এখানে পপুলেশন হয়, ভোটার হয়, আজকে পপুলেশন হয় অ্যাজ পার আনঅফিসিয়াল সেন্সাস হিসাবে, সেই জায়গা কলকাতার 209টা ওয়ার্ড সেটা পূরণ করতে পারবে না। যতটা ওয়ার্ডের প্রয়োজন আছে 18,000 থেকে ডিভাইড করে ততগুলো ওয়ার্ড করা উচিত, তাহলে মানুষের সুবিধা হবে। এই বলে আমার বক্তব্যটা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় সদস্য শ্রী সর্বরী মুখার্জি মহাশয়কে। আপনার সময় 4 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আদরণীয় মুখ্যমন্ত্রী মহোদয়, সম্মানিত বিধায়ক বৃন্দ এবং যাদবপুরের অগণিত মানুষ যারা আমাকে এই মহতী সদনে পাঠিয়েছেন, তাদের সম্মান শ্রদ্ধা। আজ এই বিধানসভার পবিত্র কক্ষে দাঁড়িয়ে আমি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল 2026-এর পক্ষে আমার বক্তব্য রাখছি। এই বিলটি আমাদের শহরের নাগরিক পরিষেবার মান উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিনিধিত্বের সমতা এবং সুশাসনের পথে একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রায় 206 স্কোয়ার কিলোমিটার সম্বলিত কলকাতা পৌরসভা এলাকায় আজ জনসংখ্যা আনুমানিক 45 থেকে 46 লক্ষ। এর সাথে সাথে কাজের প্রয়োজনে প্রত্যেক দিন শহরে আসেন 50 থেকে 60 লক্ষ মানুষ। গত কয়েক দশকে বিল্ট আপ এলাকা ব্যাপকভাবে বেড়েছে। আজ শহরের প্রায় 63 থেকে 65% এলাকা আর খালি নেই। সবুজ এলাকা, জলাশয়, খালি জমি কমেছে প্রতিনিয়ত। প্রতি স্কোয়ার কিলোমিটার প্রায় 24,000 জনসংখ্যা সম্বলিত কলকাতা পৌরসভা এলাকা আজ ভারতের মধ্যে একটি অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। কলকাতা পৌরসভার বর্তমানে 144টি ওয়ার্ড রয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে শহরের জনসংখ্যা, আবাসন কাঠামো, ভৌগোলিক বাস্তবতা বদলে গেছে। আজ কলকাতা এলাকায় মোট প্রায় 32 লক্ষ ভোটার রয়েছেন। এর মধ্যে 50টি ওয়ার্ড ভোটার সংখ্যা 35,000-এরও বেশি। উদাহরণস্বরূপ যাদবপুর বিধানসভার 109 নম্বর ওয়ার্ড, যেখানে 64,000 জনসংখ্যা, কম করে 49,000 ভোটার।
উদাহরণস্বরূপ তপসিয়ার 66 নম্বর ওয়ার্ডে প্রায় 80 থেকে 85 হাজার ভোটার, আবার কিছু ওয়ার্ডে মাত্র 10 থেকে 12 হাজার ভোটার। কসবা অঞ্চলের প্রতি ওয়ার্ডে গড়ে প্রায় 44,269 জন ভোটার, অথচ চৌরঙ্গিতে গড়ে মাত্র 11,486 জন। বুথ সংখ্যাতেও বড় ব্যবধান রয়েছে। কোনো ওয়ার্ডে 15 থেকে 18টি বুথ, আবার কোনোটিতে 50টির কাছাকাছি। এই চরম অসমতা নাগরিক পরিষেবা প্রদানে গুরুতর বাধা সৃষ্টি করছে। একজন কাউন্সিলর যখন অতিরিক্ত বোঝা নিয়ে কাজ করেন, তখন সেই এলাকার মানুষের ন্যায্য দাবি পূরণ হয় না। এই অসমতার ফলে একজন কাউন্সিলরের উপর কাজের চাপ ও দায়িত্ব অনেক বেশি বা কম হয়ে যায়, যা ন্যায্য প্রতিনিধিত্বের পরিপন্থী। বড় ওয়ার্ডগুলোতে জনঘনত্ব ও চাপ বেশি হওয়ায় রাস্তাঘাট, জল সরবরাহ, নিকাশি, আবর্জনা ব্যবস্থাপনা, অন্যান্য পৌর পরিষেবা সমভাবে পৌঁছয় না। কয়েক দশক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব কলকাতা, বিশেষ করে ইএম বাইপাস সংলগ্ন এলাকায় নতুন আবাসন ও নগরায়নের ফলে জনসংখ্যা বেড়েছে। উত্তর ও কেন্দ্রীয় কলকাতার বৃদ্ধি তুলনামূলক কম বা স্থবির। এই বাস্তবতাকে সামনে রেখে ডিলিমিটেশন কমিটি বিস্তারিত সমীক্ষা চালিয়েছে। জনসংখ্যা, ভোটার সংখ্যা, ভৌগোলিক অবস্থান, আবাসন ধরন, অর্থনৈতিক বিবেচনা সবকিছু বিচার করে সুপারিশ করা হয়েছে যে ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে 209টি করা হোক। প্রতিটি ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় 16 থেকে 18 হাজারের মধ্যে রাখা হবে। এর ফলে প্রতিনিধিত্ব আরো সমান ও কার্যকর হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই পুনর্বিন্যাস শুধু সংখ্যা বাড়ানো নয়, এটি নাগরিকদের কাছে প্রশাসনকে আরো ঘনিষ্ঠ করে তোলার উদ্যোগ। ওয়ার্ড ছোট হওয়া মানে পৌরপিতা অথবা পৌরমাতা প্রতিটি নাগরিকের প্রতি অনেক বেশি মনোযোগ দিতে পারবেন। নাগরিক অভিযোগ দ্রুত নিষ্পত্তিকরণ সম্ভব। পরিষ্কার পরিচ্ছন্নতা, জল সরবরাহ, নিকাশি, রাস্তাঘাটের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি। আর যা 30 সেকেন্ড। পুরো প্রশাসন রাজস্ব আদায়ের নিবিড় পরিকল্পনা করতে পারবেন। তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক প্রশাসন চালানোর ব্যাপারে অত্যন্ত সহযোগী হবে। নিয়ম কানুনের লঙ্ঘন সহজেই শনাক্তকরণ সম্ভব হবে। ওয়ার্ডগুলির মধ্যে অর্থ বরাদ্দের যুক্তিগ্রাহ্য অথবা সমবন্টন সহজ হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে চালানো হয়েছে। খসড়া প্রকাশ করা হয়েছে। বিধানসভা কেন্দ্রের সীমানা অপরিবর্তিত রেখে শুধু পুরো ওয়ার্ডগুলিকে পুনর্গঠন করা হচ্ছে, যাতে স্থানীয় প্রশাসন আরো শক্তিশালী হয়। এই পুনর্বিন্যাস আগামী অন্তত 50 বছরের প্রশাসনিক চাহিদা পূরণ করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সরকারের লক্ষ্য স্পষ্ট। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচিত পুর বোর্ড গঠন করে শহরকে প্রকৃত অর্থে জনগণের হাতে তুলে দেওয়া। এই বিল সেই লক্ষ্যের অপরিহার্য ধাপ। এটি কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য নয়, বরং কলকাতার সাধারণ মানুষের সুবিধার জন্য। আমি তাই বিধানসভার সকল সদস্যকে অনুরোধ করি, এই প্রগতিশীল জনকল্যাণমূলক বিলটি সর্বসম্মতিক্রমে পাশ করুন। কলকাতাকে আরো উন্নত, সুন্দর, গণতান্ত্রিক শহর হিসেবে গড়ে তোলার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গড়ে তোলা যায়। নমস্কার। ধন্যবাদ মাননীয় সদস্য শ্রী সর্বরী মুখার্জি শ্রীমতী। মাননীয় সদস্য শ্রী সজল ঘোষ, আপনার সময় 4 মিনিট। ঠিক আছে, আপনি আরো 1 মিনিট এক্সট্রা নিন, 5 মিনিট কেটে নিয়ে মিনিস্টারের কাছে মাননীয় দিয়ে হবে। অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। মাননীয় পৌরমন্ত্রীকে যেরকম একটা সিদ্ধান্ত কলকাতা পুরসভার জন্য আপনারা ভাবনা চিন্তা করেছেন। আমি কলকাতা পুরসভার একজন গত হাউজের এক সদস্য, আমি কলকাতা পুরসভার ভোটার। ফলে আমি সর্বান্তকরণে সমর্থন করছি, এবং কেন সমর্থন করছি সেটাই ব্যাখ্যা করব। সকলে এখানে বললেন পপুলেশন পপুলেশন পপুলেশন। আমার ডান দিকে কোনাকুনি ছোট হয়ে যাওয়া জায়গায় যারা আছেন তারা বেশিরভাগই হঠাৎ মানে অত্যধিক পপুলেশনের জায়গাগুলোকেই শুধু চিহ্নিত করেছেন। যার মধ্যে আমাদের প্রাক্তন মেয়রও আছেন, তিনি জানেন যে পুরসভা একটা কমপ্লিট সার্ভিস ইন্ডাস্ট্রি।
শুধু পপুলেশন এখানে বিষয় নয়, এখানে বিষয়টা হচ্ছে এক একটা ওয়ার্ড দৈর্ঘ্যে প্রস্থে দেখা যাচ্ছে এক একটা বিধানসভার সমান, তার পপুলেশনটা সেকেন্ডারি। আমার মনে হয় তার সাইজটা, আয়তনটা আমাদের ভাবা উচিত, কারণ পুরসভাকে সেই অঞ্চলের রাস্তার দায়িত্ব নিতে হয়, সেই অঞ্চলের মানুষকে জল দিতে হয়, SWM মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হয় এবং আরো সমস্ত পৌর সুবিধে দিতে হয়। আমার যা পৌর ফান্ড, একটা ওই রকম বড় ওয়ার্ডেরও যদি পৌর ফান্ড যদি একই হয়, আমার মতন একটা মাঝারি ওয়ার্ডের যা ম্যান পাওয়ার যদি ওই রকম একটা বড় ওয়ার্ডের ম্যান পাওয়ার একই হয়, তাহলে কখনোই কাজ করা সম্ভব নয়। তাই শুধু পপুলেশন ডেনসিটি না দেখে এই সরকার যেভাবে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্বশীলভাবে তার এরিয়া পর্যালোচনা করে এই সংখ্যাকে বাড়িয়েছেন, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো, গত পুরসভায় আমরা বারবার দাবি করেছিলাম যে 30,000-এর বেশি শূন্য পদ আছে। আমি বিশ্বাস রাখি, আমার দাবি করার প্রয়োজন নেই, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় পৌরমন্ত্রী তারা শুধু ডিলিমিটেশন করেই থামবেন না, এই খালি পদগুলো পূরণ করতে হবে, তবেই প্রপারলি মানুষ সার্ভিস পাবে। আরেকটা কথা বলি, আমি একটু আগে হাওড়ার ক্ষেত্রে আমি শুনছিলাম তৎকালীন পৌরমন্ত্রী যিনি ছিলেন, বর্তমানে এই সভার সদস্য মাননীয় জনাব ফিরহাদ হাকিম সাহেব বলছিলেন যে হাওড়ায় যিনি রথীন বাবু ছিলেন তার কারণে এতদিন দেরি হয়ে গেছে। রথীন বাবু আজকে আমাদের দলের সদস্য, যখন করেছিলেন অন্য দলের সদস্য ছিলেন, এসব বললেন। আমি বিশ্বাস করি রথীন বাবু একা করতে পারেন না। স্যার আপনার নাম নিয়ে কোনো সরি স্যার, আমি জানি না, নতুন, মাফ করে দেবেন। কিন্তু স্যার আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কলকাতার মানুষকে 6 মাস ভোগাচ্ছেন কেন? আপনার পুরসভার মেয়াদ তো এখনো ছিল, আপনি পুরসভা থেকে পালালেন কেন? সেই প্রশ্নের উত্তর এই সদনকে দিতে হবে। প্রতিদিন মানুষের সমস্যা হচ্ছে, প্রতিদিন মানুষের সমস্যা হচ্ছে, মানুষকে প্রতিদিন মানুষ চিঠির জন্য, সইয়ের জন্য দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে, এমএলএদের কাছে যাচ্ছে, এমএলএদের কাছে গিয়ে তারা ওয়ারিশান সার্টিফিকেট চাইছে। সব এমএলএ সবাইকে চেনে না, অনেক সময় ফিরিয়ে দিচ্ছে। তাই স্যার আমি অনুরোধ করব, এই ডিলিমিটেশন বিলকে আজকেই পাস হোক এবং যত শীঘ্র সম্ভব নির্বাচন করে সেই নির্বাচনের মধ্যে দিয়ে আবার একটা নতুন পৌর বোর্ড গঠন হোক। জনাব জাভেদ সাহেব বলছিলেন, উনিও অনেক বয়স্ক, আমার পিতৃতুল্য, আমার বাবার সাথেও একসাথে কাজ করেছেন। উনি বলছিলেন অনেক কথা আমি শুনছিলাম, 209টাকে 218 করে দিতে হবে। আমি বলছি যে আপনি তো অনেক দিন ছিলেন, আপনারা তখন আপনারা কোনোদিন এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আনেননি কেন? এই প্রশ্নের উত্তর তো আজকে আপনাদেরকেও দিতে হবে, আপনাদেরকে বলতে হবে। আপনি বলছেন এত কম সময়। স্যার একটা কথা বলি, এসআইআর এর সময় বলেছিলেন এত কম সময় এসআইআর কি করে হবে? এসআইআর হয়েছে, ভোটও হয়েছে, ফলাফলও হয়েছে, এবারে ডিলিমিটেশনও হবে, ভোটও হবে, ফলাফলও হবে। আর কি হবে সেটা আপনিও জানেন, আমিও জানি। সেটা কি হবে আপনিও জানেন, আমিও জানি। আসুন, আমি আবার আপনাদের কাছে আবেদন করছি যে আসুন আমরা সকলে মিলে, আসুন আমরা সকলে মিলে রাজনৈতিক ভেদাভেদ ভুলে এই শহর আপনার, এই শহর আমার, এই শহরকে আমরা আক্ষরিক অর্থে তিলোত্তমা করে তৈরি করি। ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য শ্রী সজল ঘোষ মহাশয়। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব মাননীয় সদস্য শ্রী ফিরহাদ হাকিম মহাশয়কে। আপনার সময় 10 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী এবং বন্ধু সদস্যরা, আমি আজ কলকাতা পৌরসভার প্রস্তাবিত ওয়ার্ডের পুনর্বিন্যাস ডিলিমিটেশন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রশ্নের
করে আমাদের মাননীয় বিধানসভার সামনে তুলে ধরছি। প্রথমে পরিষ্কার করতে চাই যে আমি নীতিগতভাবে ওয়ার্ড পুনর্বাসনের বিরোধিতা করছি না। কলকাতা শহরের জনসংখ্যার পরিবর্তন এবং নতুন এলাকা কলকাতা পৌরসভা অন্তর্ভুক্ত করায় বিভিন্ন ওয়ার্ডের মধ্যে ভোটার এবং জনসংখ্যার যে অসমন্বয় এবং প্রশাসনিক প্রয়োজন এর কারণে নির্দিষ্ট সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওয়ার্ড পুনর্বাসন বিষয়ে প্রয়োজন আছে বলে আমি মনে করি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই পুনর্বাসন কোন নীতির ভিত্তিতে হচ্ছে, কোন তথ্যের ভিত্তিতে হচ্ছে, তার ফলে নাগরিক প্রতিনিধিত্ব ক্ষেত্রে কি পরিবর্তন ঘটছে। স্যার, আমরা যেরকম এসআইআর এর সময় বিএলও এর সাথে বিএলএ 2 যারা রাজনৈতিক দলে তারা গিয়ে তাদের সাহায্য করেছিল, ঠিক সেইভাবে এটা পুরোটা আমলাদের হাতে ছেড়ে না দিয়ে, ইঞ্জিনিয়ারদের হাতে ছেড়ে না দিয়ে যদি একটা সর্বদলীয় বৈঠক হতো এবং সেখানে জনপ্রতিনিধিরা বা তাদের রিপ্রেজেন্টেটিভরা তারা যদি থেকে এই প্রসেসটাকে সাহায্য করত, আমার মনে হয় স্যার ফলটা আরো ভালো হতো। তাই স্যার কিন্তু এই পুনর্বাসনের ক্ষেত্রে নীতিগত ভিত্তি সরকার এই প্রতিভাযুক্ত নথি প্রকাশ করুক এবং তথ্য অনুযায়ী বর্তমানে 144টি ওয়ার্ডের পরিবর্তে কলকাতা পৌরসভার ওয়ার্ডের সংখ্যা 209 করার যে প্রস্তাব সামনে এসেছে, অর্থাৎ 65টি নতুন ওয়ার্ড সংযুক্ত হচ্ছে। এটি গত দশকের কয়েক দশক আগে এটা হয়েছিল, অনেক দিন এটা ডিউ ছিল। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এই কাজটা এখন হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে বিভিন্ন ওয়ার্ডের জনসংখ্যা এবং ভোটারের সংখ্যার মধ্যে দিয়ে অসামঞ্জস্য রয়েছে এবং তা দূর করার জন্য পুনর্বাসনের অন্যতম উদ্দেশ্য। এই যুক্তির মধ্যে প্রশাসনিকভাবে যুক্তিকরণের কারণ অবশ্যই আছে, কিন্তু সেই যুক্তিকে বাস্তবায়িত প্রয়োগ করার সময় আরও কয়েকটি সাংবিধানিক এবং গণতান্ত্রিক নীতি অবশ্যই অনুসরণ করা উচিত বলে আমি মনে করি। যেরকম পপুলেশন ইকুয়ালিটি, প্রতিটি নির্বাচিত ওয়ার্ডের ভোটার সংখ্যা কত, জনসংখ্যা কত, নতুন ওয়ার্ড তৈরির ক্ষেত্রে গড় জনসংখ্যা এবং গড় ভোটার সংখ্যা কী ধরনের হতে চলেছে, সরকার তার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করুক। শুধু নতুন ওয়ার্ডের সংখ্যা ঘোষণা করলেই হবে না, প্রত্যেকটি পুরনো ওয়ার্ড বর্তমান জনসংখ্যা কত, ভোটার সংখ্যা কত, প্রত্যেকটি প্রস্তাবিত ওয়ার্ডের জনসংখ্যা এবং ভোটার সংখ্যার পাশাপাশি প্রকাশ করা প্রয়োজন। দ্বিতীয়ত স্যার, আমি মনে করি জিওগ্রাফিক্যাল কন্টিনজেন্সি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লজিক, যেটা সজল বলল, একটি ওয়ার্ডের ভৌগোলিক সীমা নির্ধারণের ক্ষেত্রে রাস্তা, রেললাইন, খাল, নদী, বড় এরিটেরিয়াল রোড, প্রকৃতি এবং প্রশাসনিকভাবে সীমারেখা এবং মানুষের দৈনন্দিন যোগাযোগ বাস্তবায়িত বিবেচনা করা হোক এবং সেটা স্পষ্ট করা হোক। কারণ একটি মানচিত্র দুটি এলাকা পাশাপাশি থাকলে তার প্রশাসনিক এবং সামাজিক একই ধরনের এলাকা হতে পারে না। তৃতীয়ত স্যার, সোশ্যাল এবং ডেমোক্রেটিক ক্যারেক্টার, একটি ওয়ার্ডের মধ্যে বসবাসকারী মানুষের সামাজিক এবং অর্থনৈতিক চরিত্র, ঘনবসতি, আবাসিক এলাকা, বস্তি এলাকা, বাজার এলাকা, মধ্যবিত্ত আবাসন, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা ইত্যাদি বাস্তবায়িত সামাজিক বিশিষ্টগুলো করে পুনর্বিবেচনার জন্য অগ্রাধিকার দেওয়া হোক। আমি এখানে বিশেষভাবে বলতে চাই, কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে রাজনৈতিকভাবে দুর্বল করার উদ্দেশ্য এবং ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যতিক্রম করে বিভিন্ন ওয়ার্ডের ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা সেই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে। স্যার, এটা কোনো রাজনৈতিক অভিযোগ নয় স্যার, বরং একটি ডিলিমিটেশন প্রসেসের স্বাভাবিক প্রশ্ন এটা উঠে আসতে পারে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বর্তমানে প্রস্তাবিত মানচিত্র যেরকম উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার তুলনায়, এই উত্তর কলকাতা মধ্য কলকাতার তুলনায় দক্ষিণ কলকাতায় যাদবপুর বেহালা অঞ্চলের পরিবর্তিত মাত্রায় বিশেষভাবে লক্ষণীয়। পুরনো 38 ওয়ার্ড, 71 ওয়ার্ড, 74 ওয়ার্ড, 77 ওয়ার্ড, 96 ওয়ার্ড, 97 ওয়ার্ড
গুলো একাধিক পুরনো ওয়ার্ডের সময়সীমা এবং জনবসতি পরিবর্তনের প্রভাব পড়েছে। বিশেষ করে দক্ষিণ কলকাতা এবং যাদবপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে যে সামাজিক এবং রাজনৈতিক ভূগোল তৈরি হয়েছে তা প্রস্তাবিত পুনর্বাসনের জন্য ফল তার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তন যদি শুধুমাত্র জনসংখ্যার সমাবেশ এবং প্রশাসনিক সুবিধার জন্য হয়ে থাকে, তাহলে সরকারের কাছে আমার সরাসরি প্রশ্ন, প্রত্যেকটি ওয়ার্ডের ক্ষেত্রে পপুলেশন বেস ব্যবহার করা হয়েছে কিনা, কোন বছরের সেন্সার বা ইলেকট্রাল রোলের তথ্য ব্যবহার করা হয়েছে, প্রস্তাবিত প্রত্যেকটি ওয়ার্ড মোট জনসংখ্যা এবং মোট ভোটারের সংখ্যা কত, সর্বাধিক এবং সর্বনিম্ন জনসংখ্যার প্রত্যেকটি ওয়ার্ডের ক্ষেত্রে পার্থক্য কত, একইভাবে সর্বাধিক এবং সর্বনিম্ন ভোটার সংখ্যা ওয়ার্ডের মধ্যে পার্থক্য কত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন নির্দিষ্ট সামাজিক এবং ধর্মীয় গোষ্ঠীর কনসেন্ট্রেশন পরিবর্তী করার উদ্দেশ্যে কি কোনো এই মেথোলজি গ্রহণ করা হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে সরকারের কাছে এই বিষয়ে বিস্তারিত কম্পারেটিভ ডাটা প্রকাশ করুক। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ওয়ার্ড ডিলিমিটেশনের কাজটি দীর্ঘ সময় ধরে হয়নি। প্রকাশিত তথ্য অনুযায়ী 1984-এর পরে এই প্রথমবার এটা হচ্ছে। অতএব পুনর্বাসন আগামী বহু বছর ধরে কলকাতার নাগরিক কাঠামো এটার পরিবর্তন হবে। সুতরাং একটি শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সারসাইজ হিসেবে দেখলে চলবে না। Delimitation is not merely about drawing lines on a map, but it is about the determination of framework of democratic representation. তাই আমার দাবি, প্রত্যেকটি পুরনো ওয়ার্ড বর্তমান পপুলেশন এবং ভোটার স্ট্রেন্থ প্রকাশ করা হোক, প্রত্যেকটি প্রপোজ ওয়ার্ডের পপুলেশন এবং ভোটার স্ট্রেন্থ প্রকাশ করা হোক, পুরনো এবং নতুন ওয়ার্ড বাউন্ডারি এবং কম্পারেটিভ ম্যাপ প্রকাশ করা হোক, প্রত্যেকটি ওয়ার্ড এবং বাউন্ডারির পরিবর্তন কারণ লিখিতভাবে প্রকাশ করা হোক, পপুলেশন এবং ভোটার স্ট্রেংথ এবং ডেমোক্রেটিক কম্পোজিশন এবং কম্পারেটিভ স্টেটমেন্ট প্রকাশ করা হোক। স্যার, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল এবং বিশেষ সামাজিক বৈশিষ্ট্য এলাকার মধ্যে প্রপোজ বাউন্ডারি কিভাবে ফেলা হয়েছে তার একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট করা উচিত। জনগণের অবজেকশন এবং সাজেশন গ্রহণ করার জন্য পর্যাপ্ত সময় এবং পাবলিক হিয়ারিংয়ের ব্যবস্থা করা। এটা এত ছোট সময় স্যার, প্রত্যেকটি আপত্তির ওপর স্পিকিং অর্ডার এর মাধ্যমে সিদ্ধান্ত জানাতে হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বর্তমানে 5ই অগস্ট থেকে 13ই অগস্ট পর্যন্ত জনগণের মতামত এবং পরামর্শ আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে। যে তথ্য সামনে এসেছে এই সীমাসীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা অত্যন্ত কম, কিন্তু এত বড় একটা নগর যেখানে 144টি ওয়ার্ডকে 209টি করার প্রস্তাব রাখা হয়েছে, এইটা পুনরাবর্তনের জন্য বৃহত্তর পরিবর্তন এবং সাধারণ ক্ষেত্রে এই অল্প সময়ের মধ্যে করা হচ্ছে। সুতরাং ওয়ার্ডের বাউন্ডারি এবং ম্যাপ পরীক্ষা করে যথাযথ অবজেকশন দাখিল করা সময় অত্যন্ত কম, এটা অত্যন্ত কঠিন। তাই আমার কাছে সরকারের কাছে অনুরোধ, প্রয়োজনে অবজেকশন পিরিয়ড বাড়ানো হোক এবং ওয়ার্ড ওয়াইজ পাবলিক হিয়ারিংয়ের ব্যবস্থা করা হোক। আমি আরেকটি বিশিষ্ট প্রস্তাব দিচ্ছি, সেটা হচ্ছে আমি ডিলিমিটেশনের বিরোধিতা করছি না। আমি চাই ডিলিমিটেশন হোক স্বচ্ছ, বৈজ্ঞানিক এবং তথ্য এবং রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে, কারণ এটি নির্বাচনের এলাকার সীমাবদ্ধ এইভাবেই নির্ধারিত করা উচিত নয়, যাতে কোনো মাননীয় সদস্য আপনার সময় পার হয়ে গেছে। স্যার আর এক মিনিট স্যার প্লিজ। এবং গোষ্ঠীর স্যার আর বেশি কিছু না, শুধু শেষে আমি বলছি স্যার, কলকাতা পৌরসভার ওয়ার্ড পুনর্বাসনকে রাজনৈতিক পুনর্বাসনে পরিণত না করে গণতান্ত্রিক এবং পরিণত করা উচিত। স্যার শুধু একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের কলকাতার ভবিষ্যৎ এই ডিলিমিটেশনের উপর নির্ভর করছে, রিপ্রেজেন্টেশন নির্ভর করছে।
এইসব ইয়াং ছেলে তারা আসবে আগামী দিনে রাজনৈতিক কেরিয়ার শুরু করবে এই ডিলিমিটেশনের মধ্যে দিয়ে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে। এক সময় 25 বছর আগে আমরাও এই কাউন্সিলর হয়েছিলাম, 25 বছর আগে, 25 বছর ধরে কাউন্সিলর আছে, এবার নতুন প্রজন্ম আসবে। সুতরাং ইকুয়ালিটি না থাকলে, যদি ট্রান্সপারেন্সি, ধন্যবাদ, ধন্যবাদ, আমাদের এটা পূরণ হবে না উদ্দেশ্য। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী এবার এই বিষয়ের উপর কিছু বলবেন। যদিও আমার এটাতে আমার বক্তার তালিকায় নাম নেই, আমি পুরো বক্তব্যটা শুনলাম। নতুন সদস্য বা সদস্যরা ডিলিমিটেশন সংক্রান্ত তারা বলতেই পারেন, তারা হয়তো সবাই সবটা জানেন না। কিন্তু আমি মাননীয় জাভেদ খান, মাননীয় ফিরাদ হাকিম মহোদয়, যারা দীর্ঘদিন ধরে কাউন্সিলরও বটে ছিলেন এবং মেয়রও ছিলেন, তারা এখানে যে কথাগুলো বললেন, আমার তো মনে হয় আপনারা ডিলিমিটেশন পুনর্বিন্যাস নিয়ে আপনাদের আইডিয়াটাই ক্লিয়ার নেই। তার কারণ হচ্ছে, আমি কলেজ লাইফ থেকে স্টুডেন্ট পলিটিক্স শুরু করেছি, কিন্তু ফার্স্ট আমি বড় ইলেকশনে জিতেছি 1995-এ ওয়ার্ডে, পৌরসভায়। তা আমি আপনাকে বলি, আজকে এই যে 209টা আনার যে প্রস্তাব মাননীয় মন্ত্রী এনেছেন, এটা ওয়ার্ড সংখ্যা বাড়ানোর জন্য। এরপরে যে প্রক্রিয়াগুলো হবে সেটা হচ্ছে ওয়ার্ডের বাউন্ডারি, ওয়ার্ডের ভোটার সংখ্যা, জনসংখ্যা ইত্যাদি নির্ধারণ করবে স্টেট ইলেকশন কমিশন। এই দায়িত্বটা দেবে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট এবং যারা কলকাতা জেলার প্রশাসনের দায়িত্ব রয়েছেন। তারপরে তার একটা ড্রাফট নোটিফিকেশন হবে। সেই ড্রাফট নোটিফিকেশনে ন্যূনতম 7 দিন, 15 দিনও দেওয়া যেতে পারে, মানে দেওয়া হয় আর কি, প্র্যাকটিসেস, ক্লেম অ্যান্ড অবজেকশন ফ্রম দ্য কমন পিপল, ডিসপোজাল হবে। এবং 2টো অল পার্টি মিটিং ডাকতে হবে স্টেট ইলেকশন কমিশনকে, যার এখন চেয়ারম্যান হচ্ছেন আইএস কৃষ্ণা গুপ্তা। প্রথম ড্রাফট পাবলিকেশন যেদিন হচ্ছে তার আগের দিন একটা অল পার্টি মিটিং হবে, আর ফাইনাল পাবলিকেশন অফ দি যে ডিলিমিটেশন তার আগে অল পার্টি মিটিং হবে। এই প্র্যাকটিসেস তো আছেই। আজকে কেবলমাত্র 1980 সালের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন যে আপনার আইন আছে, এর নিজস্ব আইন আছে কলকাতা কর্পোরেশনের, তার আসন সংখ্যা নির্ধারণের জন্যই আমরা আজকে এখানে এই 1 ঘন্টা ব্যাপী আলোচনাতে অংশগ্রহণ করলাম, যে 144-এর জায়গায় 209 করলাম। বাকি বিষয় স্টেট ইলেকশন কমিশন করবে, তার ড্রাফট বেরোবে, ক্লেম অ্যান্ড অবজেকশন দেওয়ার সুযোগ জনগণের থাকবে, 2টো অল পার্টি মিটিং হবে এবং তারপরে ফাইনাল পাবলিকেশন অফ দি লিস্ট আপনার ওয়ার্ড বেরোবে। অতএব আপনারা এখানে যেভাবে বক্তব্য রেখেছেন তাতে মনে হয়েছে যে সমস্ত নর্মস বিধিকে আমরা সরিয়ে টরিয়ে রেখে নিজেরা একটা মানচিত্র তৈরি করে আজকে এখানে পাস করালাম, এটা কিন্তু তা নয়। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে। এবার আমি অনুরোধ করব আমাদের পৌর নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী শ্রী অগ্নিমিত্রা পান মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আজকে কলকাতা পৌর নিগম সংশোধনী বিল, এটা নিয়ে অনেক আলোচনা হলো এবং আমাদের আপনার মাধ্যমে বলতে চাই, আমার আগের বক্তারা শোভনবাবু এবং জাভেদ খান সাহেব
তিনি বলছেন 144 এবং 209 নিয়ে উনি বুঝতে পারছেন না। কেন ওনারা বুঝতে পারছেন না আমি এটাও বুঝতে পারছি না। ওনারা তো যথেষ্ট সিনিয়র মানুষ, এবং 144 যে সংখ্যাটা সাবস্টিটিউট করে 209 হচ্ছে। নমিনেশনের কথা এখানে কোথা থেকে আসছে? সেকশন 5(1)(a) 144 বলা আছে, অ্যামেন্ডমেন্ট বিলে তাকে 209 হচ্ছে। ক্লজ বি এতে হাত দেওয়া হয়নি। সুতরাং আপনারা যেটা বলছেন যে বিলে ভুল আছে, বিলে কিন্তু কোনো ভুল নেই। সেকেন্ড জিনিসটা শুভনদেব বাবু বললেন মাস ওপিনিয়ন নিয়ে সদনে পেশ করা হবে এই সংশোধনটি করার জন্য, কিন্তু সংশোধনটি গ্রহণ করা যাবে না। কারণ আমি সম্মানীয় বিধায়ককে বলতে চাই যে আমরাই তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ, পাবলিক তো আমাদেরই রিপ্রেজেন্ট করছে, তাদের মতামত আমাদের থ্রু দিয়ে এই মহতি সদনে রিপ্রেজেন্ট করা হচ্ছে। সুতরাং এখানে আবার মাস ওপিনিয়নের কথা আপনি কেন বলছেন? মানে প্রতিটা বিষয় কি মাস ওপিনিয়ন বলে গুলিয়ে দিতে চাইছেন? এই সংশোধনটি গ্রহণ করা যাবে না। আজকে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড বাড়ানো হচ্ছে কিনা, কিছুক্ষণ আগে হাওড়ার কথা আমরা বলেছি, এই একই কথা কলকাতার জন্য বলতে হয়। কলকাতা আমাদের ভারতবর্ষের রাজধানী ছিল, এবং সেই রাজধানী থেকে যখন রাজধানী ছিল তারপরে এতগুলো বছর বাদে আমরা তো বেটারমেন্ট দেখতে পাবো এটা আশা করেছিলাম। দিনে দিনে তো বেটার হবে, কিন্তু কলকাতা পৌরসভার যে পরিষেবা বা কলকাতা পৌরসভার আন্ডারে যারা যারা থাকে তারা কি কোনোভাবে বেটারমেন্ট সার্ভিস পেয়েছে? বেটার সার্ভিস? বা আমরা কি কোনোদিন চিন্তা করেছি, বা আপনারাও চিন্তা করেছেন আগের সরকারে, যে ছোট ছোট সিটি ইন্দোর, সুরত, লখনৌ, আমি এখন মন্ত্রী হওয়ার পর শিখছি, পড়ছি, জানার চেষ্টা করছি, আপনাদেরও যাওয়া উচিত ছিল, সেখানে দেখা উচিত ছিল যে তারা কিভাবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করে, কিভাবে তারা বাড়ি বাড়িতে জল সাপ্লাই করছে, এগুলো শেখার বিষয়। আজকে এই কলকাতা শহরে ধাপাতে 90 লক্ষ মেট্রিক টন ময়লা, এটা কেন নিয়মিত প্রসেস করা গেল না? আপনার মাধ্যমে আমি আগের সরকার, আগের মন্ত্রী, আগের মেয়র সাহেবকে জিজ্ঞেস করতে চাই কেন করা গেল না। আমরা কিন্তু আমাদের দপ্তরের কাছে এটা কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এবং 1 বছরের মধ্যে শুধু ধাপা নয়, সারা পশ্চিমবঙ্গে লেগেসি ওয়েস্ট এরকম থাকবে না, এটা আমরা একটা ব্যবস্থা করার ডিসিশন নিয়েছি। আজকে যদি আর্থিক পরিকাঠামোর কথা বলি তাহলে বলতে হয় কলকাতা কর্পোরেশন নিজেদের স্টাফেদের পুরো মাইনে, এমনকি পেনশনের জন্য রাজ্য সরকারের মুখাপেক্ষী। প্রতি মাসের শেষে আমরা আমাদের মাথায় টেনশন হয় যে আমরা কর্মচারীদের মাইনে কিভাবে দেব। কেন কলকাতা কর্পোরেশনের অবস্থা হবে? আমি জিজ্ঞেস করতে চাই আমার বিরোধীদের। এত তো বাস স্টপ, ট্রেড লাইসেন্স, প্রপার্টি ট্যাক্স, হোর্ডিং, কমিউনিটি হল, এত কিছু আছে, কিন্তু 15 বছর ধরে শুধু লিকেজ হয়ে গেছে। খুব আনফর্চুনেট। এই কর্পোরেশন একসময় ভারতের অন্যতম স্বাবলম্বী কর্পোরেশন ছিল। 15তম ফিনান্স কমিশন শেষের বছরের টাকা কলকাতা কর্পোরেশন ক্লেম করতে পারেনি। কেন জানেন? কারণ আগের বছরের ইউসি দিতে পারেননি। আমি আপনার মাধ্যমে অধ্যক্ষ মহোদয় আমি জিজ্ঞেস করতে চাই কেন ইউসি দিতে পারেননি, কারণটা কি, যে কারণে আমরা 15 ফিনান্সের টাকাটা পেলাম না? এর থেকে একটি কর্পোরেশনের অবস্থা সম্বন্ধে আমরা ধারণা করতে পারি। আজকে কলকাতায় নিকাশি ব্যবস্থা ঠিক করতে প্রায় 5,000 কোটি টাকা বিভিন্ন প্রকল্পে খরচা হয়েছে। 1-2 কোটি নয়, 5,000 কোটি টাকা। কি হয়েছে বলতে পারেন? এখনো 2 দিন আগে বৃষ্টি হয়েছে,
সমস্ত জায়গায় কোমর অব্দি জল, টাকাগুলো গেল কোথায়? মানুষ তো প্রশ্ন করছে। অনেকগুলো পার্কে সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরি করেছিলেন, কিন্তু তার কোনো রক্ষণাবেক্ষণ হয়নি, ফলে কোনো বিদ্যুৎ উৎপাদনও হচ্ছে কিনা তাও আমরা জানি না। সম্পূর্ণভাবে মানুষের টাকা, সরকারি টাকার অপচয় হয়েছে। রাস্তার অবস্থা আমি আলাদা করে আর কি বলবো। সংবাদ মাধ্যমের বন্ধুরাও এখানে রয়েছেন, তাই দিনই তারা দেখান, এবং মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন 5 অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তা আমরা ঠিক করব। রাস্তা তো খারাপ রয়েছে। আমি মাননীয় অধ্যক্ষ মহোদয় এই প্রশ্ন রাখতে চাই যে রাস্তাগুলো কি কোনো ইঞ্জিনিয়ার দিয়ে করানো হয়নি? কারা করেছে? এমন এমন রাস্তা তৈরি হয়েছে বাটির মতো, দুপাশটা উঁচু, মাঝখানে রাস্তা, মেন রাস্তা একদম নিচু, সেখানে কোমর অব্দি জল জমছে। কোনো প্ল্যানিং নেই, কোনো সায়েন্টিফিক ভাবে যে একটা রাস্তা তৈরি হবে সেটার কোনো বিষয় মাথায় দেওয়া হয়নি। আজকে কলকাতা শহর বিভিন্ন ধরনের কারখানা আজকে এখানে ছিল, আমাদের বলা হতো উই আর দ্য ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কিন্তু সেই ঐতিহ্য প্রথমে বামফ্রন্ট এবং তারপরে আগের সরকার তারা নষ্ট করে ফেলেছেন। এবং ইন্ডাস্ট্রি আসবে পরিকাঠামো থাকলে, ইনফ্রাস্ট্রাকচার থাকলে। 15 বছর ধরে তো এখানে কোনো পরিকাঠামো হয়নি। আর পরিকাঠামো হয়নি কেন? আজকে কোন ওয়ার্ডে 80,000 লোক থাকছে, কোন ওয়ার্ডে 18,000। তাহলে আপনারা কি মনে করেন না যে 80,000 যে ওয়ার্ডে লোক রয়েছে পপুলেশন, তাকে ভাঙা দরকার? এখানে বিরোধিতা করার জন্যই কি শুধু বিরোধিতা হবে? আপনি করেননি, বাকি আপনার যারা অন্য বক্তারা তারা সবাই বলেছেন। আজকে ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে, আপনারা তো সব থেকে বেশি ভালো জানেন। আমি আপনার মাধ্যমে সম্মানীয় বিধায়ক জাভেদ খান বাবুকে বলতে চাই, আপনি কি জানেন না তিলজলাতে কত হয়েছে, কসবায় কত হয়েছে, এন্টালিতে কত হয়েছে? জাভেদ বাবু, আপনার কাছে কি খবর নেই? আজকে হয়তো ওয়ার্ডগুলো ছোট হলে আপনাদের সরকার আর বিগত সরকার হয়তো সার্ভেলেন্স বা একটা সুপারভিশন করতে পারতেন, আপনারা সুপারভিশন করেননি, এটা স্বীকার করুন। আপনাদের যে কাউন্সিলররা অনেক সময় তারা তো সুপারভাইজ করা দূরের কথা, তারা এই দুর্নীতিতে হ্যান্ড ইন গ্লাভস ছিল, আপনারা কিছু করেননি। আজকে মানুষ যাতে বড় অবধি পৌঁছতে পারে, সুযোগ সুবিধাটা পেতে পারে, এবং আজকে কাউন্সিলর একটা ছোট ওয়ার্ডের যে কাউন্সিলর যে টাকাটা পাচ্ছে, বড় ওয়ার্ডের কাউন্সিলর সেই টাকাই পাচ্ছে। মেন তো হচ্ছে ডেভেলপমেন্টের কাজ। মাননীয় মন্ত্রী, আজকে সময় পার হয়ে গেছে, 5 মিনিট লাগবে স্যার, 5 মিনিট। সিভিক কমিউনিটি, বেসিক কমিউনিটি, রাস্তা, ড্রেন পরিষ্কার, জল, বাড়ি বাড়িতে জল পৌঁছে দেওয়া, রাস্তার পাশে লাইট, কিছু হয়নি। আমরা তো এসে 2.5-3 মাস হলো, আপনারও পোর্টাল ছিল, মেয়রকে বলো, মুখ্যমন্ত্রীকে বলো, আমরাও শুরু করেছি মুখোমুখি, গুচ্ছ গুচ্ছ আমরা কমপ্লেন পাচ্ছি, কিন্তু সেই কমপ্লেন আপনারা সুরাহা করেননি। যদি সুরাহা করতেন তাহলে আমাদের কাছে 2.5-3 মাসের মধ্যে এত কমপ্লেন আসতো না। সেম কমপ্লেন, রাস্তা নেই, জল নেই, ইললিগাল বাড়ি তৈরি হচ্ছে। 2.5-3 মাসে তো তৈরি হয়নি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো তার স্টেপ নিয়েছেন। আজকে কিছু কিছু জায়গাতে বলা হচ্ছে কোটা সিস্টেম আছে, সেই ওয়ার্ডে যদি কোনো স্কিমের মানে সুবিধা দেওয়া হয় সেখানে একটা কোটার ব্যাপার আছে, সেখানেও এখানে যদি সেটা আমরা করতে পারি, ওয়ার্ড বাড়াতে পারি, সেখানে জেনুইন কিছু লোকেরা তারা পাবে, সুবিধাগুলো পাবে। আজকে এই যে অ্যাডেড এরিয়াতে তারা কোনো সুবিধা পায়নি, সেখানে যে কাউন্সিলর হয়েছে তারা আরো বেশি করে সেখানে কাউন্সিলর দেওয়ার উচিত, কারণ সেখানে অ্যাডেড এরিয়াতে মানুষ সুবিধা পাচ্ছে না। ইভেন বেহালাতে কোটি কোটি টাকা KEIIP দ্বারা ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে, কিন্তু সেখানে এখনো স্বচ্ছ ভারত মিশনের কোনো সিস্টেমই নেই। সুতরাং যেটা আমাদের বলার যে বর্তমানে কলকাতা পৌর নিগমের মোট ওয়ার্ডের সংখ্যা 144,
কলকাতার সীমার অধীনে জোকা 1 ও জোকা 2 গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোকে যুক্ত করার পর 2012 সালে কলকাতা পৌর নিগমের ওয়ার্ডের সংখ্যা পুনর্নির্বাস করা হয়। পরবর্তীকালে এই পৌর এলাকার ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যা বিন্যাস, বসতির ধরন, ভৌগোলিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থার অনেক পরিবর্তন ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে জনসংখ্যা বিন্যাস বিবেচনা করে ওয়ার্ডের সংখ্যারও পুনর্নির্বাস জরুরি হয়ে পড়েছিল। সেই কারণেই এই বিল। এই বিষয়গুলি বিবেচনা করে কলকাতায় উন্নত নাগরিক পরিষেবা প্রদানের লক্ষ্যে কলকাতা পৌর সংস্থার ওয়ার্ডের সংখ্যা বর্তমানের 144 থেকে বৃদ্ধি করে 209 করার এবং সেই সঙ্গে প্রতিটি ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতএব কলকাতা পৌর নিগমের ওয়ার্ডের সংখ্যা 209 হিসেবে নির্ধারণ করার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে একটি বিল পাশের মাধ্যমে কলকাতা পৌর নিগম আইন 1980 সংশ্লিষ্ট সংস্থানগুলি সংশোধন করার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে এবং উল্লিখিত প্রস্তাবটি 6/8/2026 তারিখে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। বসুন 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 শোভনদেব বাবু বসুন বসুন, হয়ে গেছে, সময় পার হয়ে গেছে, আপনি বসুন। এখন সবার কাছে প্রশ্ন হলো, শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় কর্তৃক উত্থাপিত সংশোধনীয় প্রস্তাব, যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হাঁ বলুন। যে সকল উল্টোটা হবে কিন্তু, ভালো করে শুনবেন। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হাঁ বলুন, আর যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। না জ্ঞাপকের মত বেশি, না জ্ঞাপকের মত বেশি। এখন প্রশ্ন হলো, বিল বিবেচনার জন্য গ্রহণ। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হাঁ বলুন, আর যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা না বলুন। হ্যাঁ জ্ঞাপকের মত বেশি, হ্যাঁ জ্ঞাপকের মত বেশি। খণ্ড 2-এ কোনো সংশোধনীয় প্রস্তাব নেই। এখন খণ্ড 2 বিলের অংশ হোক। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হাঁ বলুন, যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা না বলুন। হ্যাঁ জ্ঞাপক মত বেশি, হ্যাঁ জ্ঞাপক মত বেশি। বিলের খণ্ড 1 বিধিবদ্ধ সূত্র, বিধিবদ্ধকরণ সূত্র, প্রস্তাবনা এবং শিরোনামে কোনো সংশোধনীয় প্রস্তাব নেই। এখন খণ্ড 1 বিধিবদ্ধকরণ সূত্র, প্রস্তাবনা এবং শিরোনাম বিলের অংশ হোক। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হ্যাঁ বলুন, আর যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। হ্যাঁ জ্ঞাপক মত বেশি, হ্যাঁ জ্ঞাপক মত বেশি। এখন নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয় বিলটি অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপন করবেন। অধ্যক্ষ মহোদয়, আমার নিবেদন, দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026, বিল নাম্বার 19 অফ 2026 যে রূপে বিধানসভায় স্থিরীকৃত হয়েছে সেই রূপে অনুমোদন করা হোক। ধন্যবাদ। এখন প্রশ্ন হলো, বিল সদনে যে রূপ স্থিরকৃত হচ্ছে সেই রূপ অনুমোদন। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হাঁ বলুন, যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। হ্যাঁ জ্ঞাপক মত বেশি, হ্যাঁ জ্ঞাপক মত বেশি। বিলটি অনুমোদিত হয়েছে, বিলটি অনুমোদিত হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কিছু বলার জন্য অনুরোধ করব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে একদিনের বিশেষ অধিবেশন ছিল। দুটি গুরুত্বপূর্ণ পৌর নগর উন্নয়ন দপ্তরের আমাদের বিল
আপনাদের অ্যামেন্ডমেন্ট ছিল, যেটা সর্বসম্মতিক্রমে কার্যত অনুমোদন হয়েছে। আমি ধন্যবাদ জানাই। আমি বিষয়ের বাইরে আপনি আমাকে বলার সুযোগ করে দিয়েছেন, আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, আপনারা জানেন, সবাই টিভিতে, মিডিয়াতে, আত্মীয় স্বজনের মাধ্যমে জেনেছেন। ওখানে আমাদের বাঙালিরাও প্রচুর থাকেন এবং আসামের সঙ্গে আমাদের অত্যন্ত আত্মিক সম্পর্ক রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। প্রায় 100 জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। ভারত সরকার এবং আসাম সরকার এবং নানা সামাজিক প্রতিষ্ঠান, ব্যক্তিগতভাবে অনেকেই এগিয়ে এসেছেন। ছত্তিশগড়, মণিপুর রাজ্যের সেখানকার সরকারও আসাম সরকারকে সহযোগিতা ঘোষণা করেছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 10 কোটি টাকা আর্থিক সাহায্য আসাম সরকারকে আমরা দেওয়ার জন্য এখানে প্রস্তাব রাখছি এবং আমরা সেটা আসামের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। মহোদয়, আমি দুটো ঘোষণা এখানে করছি। মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে এবং অর্থ দপ্তরের সঙ্গেও আলোচনা হয়েছে। দুটোই আমাদের, একটি প্রাক্তন বিধায়ক কেন্দ্রিক আর একটা বর্তমান বিধায়কদের কাজের সুবিধা কেন্দ্রিক। বিষয় হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি বিভিন্ন সময় বিধায়কদের নানা সুযোগ সুবিধা ইত্যাদি বিগত সরকার বৃদ্ধি করলেও প্রাক্তন বিধায়কদের ক্ষেত্রে কোনো রকম অর্থনৈতিক সুরক্ষা বা তাদের সহযোগিতা বিগত সরকার করেননি। এবং আমি হয়তো ওই সামান্য টাকা বিগত সরকার তাদের মনে হয়নি দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু আমি নিজে বেশ কিছু প্রাক্তন বিধায়ককে আমি দেখেছি ভিন্ন ভিন্ন দলের, তারা অত্যন্ত সততা নিষ্ঠা নিয়ে তাদের বিধায়কের কার্যকাল অতিবাহিত করেছেন। আমি এক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলায়, তখন অবিভক্ত মেদিনীপুর, মহিষাদলের প্রাক্তন বিধায়ক দীনবন্ধু বাবুর কে দেখেছি এখনো প্রত্যেক দিন সাইকেল চালিয়ে যাতায়াত করেন, বাজার থেকে আনাজ জিনিসপত্র যেভাবে কেনাকাটা করেন, লোকের সঙ্গে বসে এক বেঞ্চিতে চা খান। আবার আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, আমাদের বাসন্তীর প্রাক্তন এমএলএ, মন্ত্রী ছিলেন সুভাষ নস্কর, তাকে দেখছিলাম যে তিনি স্টেশনে বসে আছেন, রেল স্টেশনে। তাকে একজন সোশ্যাল মিডিয়া ভাইরাল করেছে, তাকে বলছেন যে সুভাষ দা, আপনি এখানে প্রত্যেকদিন আসেন? বলছে, হ্যাঁ আসি, আমি এখানে পাশে সবজির বাজার করি, তারপরে এখানে বসে এই রেলের বেঞ্চিতে বসে একটু চাটা খাই, খবর কাগজ একটু পড়ি টড়ি এখানে হকারদের কাছ থেকে নিয়ে তারপরে বাড়ি চলে যাই। এগুলো দেখার পরে আমার মনে হয়েছে যে এই বর্ষিয়ান প্রাক্তন বিধায়করা, তারা, তাদের প্রতি সরকারের কিছু দায়িত্ব কর্তব্য আছে যা বিগত সরকার করেননি। আমি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা তো রাজ্যের মোটেই ভালো নয়, আমাদের সাধ থাকলেও সাধ্যে কুলোয় না। আমি এটার জন্য আমাদের পরের সেশনে আইন আনতে হবে, কারণ অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো এফেক্টটা আগস্ট মাস থেকে তারা পাবেন, এরিয়ার সহ।
আমাদের প্রাক্তন বিধায়কদের যে চিকিৎসা ভাতা 6,000 টাকা ছিল, সেটা বাড়িয়ে আমি 10,000 টাকা করার ঘোষণা করলাম। মাননীয় বর্তমান বিধায়কবৃন্দ, আগে বিধায়করা সরকারি অফিস থেকে কাজ পরিচালনা করতেন, এখন বিধায়কদের নিজস্ব অফিস, মানুষের চাহিদা অনুযায়ী, মানুষের প্রয়োজন অনুযায়ী নিজস্ব অফিস করতে হয়। অনেকে দলের অফিসকে বিধায়ক অফিসে পরিণত করেন, আবার অনেকে দলের অফিসটা দলের জায়গায় রাখেন, বিধায়ক অফিসটাকে বিধায়ক সেবা কেন্দ্র হিসেবে ব্যবহার করেন। আমরা এখানে যে 208 জন জিতেছিলাম, একটা আমাকে ছাড়তে হয়েছে, 207। আমাদের কেন্দ্রীয় নেতারা এবং রাজ্য সভাপতি আমরা বিধায়কদের নিয়ে দলীয় মিটিং করেছিলাম। সেখানে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেকটি বিধায়ক তার নিজের নিজের বিধানসভা কেন্দ্রে একটি সেবা কেন্দ্র চালু করবেন, যেটাতে কেবলমাত্র তার বিধানসভার এলাকার জনগণের সঙ্গে বিধায়কের সম্পর্ক থাকবে এবং সেখানে দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে যারা তাকে ভোট দিয়েছেন তারাও পরিষেবা পাবেন, যারা তাকে ভোট দেননি তারাও পরিষেবা পাবেন। শতাধিক বিধায়ক ইতিমধ্যে সেবা কেন্দ্র আমরা চালু করেছি। অনেক রকম বিরোধী পক্ষ আছেন, আপনারা কি করেছেন আমি জানি না, কেউ কেউ হয়তো করেছেন, কেউ কেউ ভাবছেন করবেন। এখানে সেবা কেন্দ্র চালাতে গেলে অর্থের প্রয়োজন হয়, একটা মিনিমাম ব্যবস্থা লাগে। এক্ষেত্রে আমার দুটো শর্ত বলুন, প্রস্তাব বলুন আছেন, স্পিকার মহোদয়কে এটা দেখে নিতে হবে, এনশিওর করতে হবে। একটা হচ্ছে যে বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন, সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। আর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে ধুতি পাঞ্জাবি পরে, এটা আগস্ট মাস থেকে পাবেন, পরের বিধানসভায় আমরা অ্যামেন্ডমেন্ট করে নেব অর্থমন্ত্রীর নেতৃত্বে, এবং একসঙ্গে আগস্ট মাস থেকে টাকাটা তখন পেয়ে যাবেন। এই দুটো শর্ত আপনাদেরকে পালন করতে হবে এবং অধ্যক্ষ মহোদয়কে এটাকে এনশিওর করতে হবে। যারা পালন করবেন না তাদের জন্য অর্থ দেওয়া হবে না। পরিষ্কার কথা। এই দুটো আমার, এই তিনটে ঘোষণা ছিল। আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ধন্যবাদ জানাবো। হর ঘর তেরেঙ্গা 70 লক্ষ জাতীয় পতাকা আমরা বিতরণ করেছি। কোন বিধায়কের জাতীয় পতাকা লাগলে এলাকায় বিতরণ করার জন্য স্থানীয় বিডিও অফিসে বা তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনে যে অফিস আছে যোগাযোগ করবেন। এবং আমরা আগে ডাক পেতাম না, এলওপি কেও ডাকতো না। রেড রোডের কর্মসূচিতে তো সবাই ডাক পাবেন, চিঠি এসে যাবে। আর জেলায় জেলায় জেলা শাসক, মহকুমা শাসকদেরকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত নির্বাচিত বিধায়ক সাংসদকে স্বাধীনতা দিবসের প্রোগ্রামে মর্যাদার সঙ্গে সম্মানের সঙ্গে ডাকতে হবে, বসাতে হবে। আমি স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে এবারে রাখি বন্ধন আমরা সরকারিভাবে পালন করব। রাখি বন্ধন উৎসব আগে যুব
কল্যাণ ও ক্রীড়া দপ্তর করত, এখন যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের সাথে তথ্য সংস্কৃতি দপ্তর যৌথভাবে রাখি বন্ধন উৎসব সরকারিভাবে গোটা রাজ্যে পালিত হবে। আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় সদস্যগণ, এখন আমরা একটি প্রস্তাব এর নোটিশ পেয়েছি মাননীয় পরিষদীয় মন্ত্রী শ্রী শঙ্কর ঘোষ মহাশয়ের কাছ থেকে। আমি মাননীয় মন্ত্রীকে তার প্রস্তাবটি উত্থাপন করতে অনুরোধ করছি। To the Honorable Speaker, West Bengal Legislative Assembly, respected sir, I beg to move the following motion that Rule 1 of the rules relating to the Library Committee as contained in the Appendix 1 of the Rules of Procedure and Conduct of Business in the West Bengal Legislative Assembly do stand partially suspended in its applicability to include the Deputy Speaker as the member of the committee and its chairman, and the committee to be so constituted may come into operation immediately. Sir, I do beg to further move that till the election of the Deputy Speaker in the 18th Legislative Assembly of West Bengal, Mr. Speaker Sahib shall act as the chairman of the committee. Sir, the notice of motion may please be admitted at shorter notice. Thank you. ধন্যবাদ। যারা এই প্রস্তাবটির পক্ষে তারা দয়া করে হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবটির বিপক্ষে তারা না বলুন। প্রস্তাবটি হ্যাঁ জ্ঞাপকদের পক্ষে গিয়েছে, প্রস্তাবটি হ্যাঁ জ্ঞাপকদের পক্ষে গিয়েছে, অতএব প্রস্তাবটি গৃহীত হলো, অতএব প্রস্তাবটি গৃহীত হলো। মাননীয় সদস্যগণ, আমাদের 15ই আগস্টের যে অনুষ্ঠান আমরা সবাই খুব আনন্দ করব, আনন্দ সহকারে কাটাবো। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে আপনাদের বলেছেন, আমরা সেরকমভাবেই করব। সবার কাজ অনির্দিষ্টকালের জন্য মুলতবি রাখা হলো।